তোর প্রেমে আমি পড়ব না। লেখিকা চাঁদনী ইসলাম। সুলতানা চৌধুরী সিঁড়ি দিয়ে নামার সময় শুনতে পাই কিছু ভাঙ্গার আওয়াজ। কি নিয়ে ঝগড়া হচ্ছে সে বুঝতে পারছিল না। তাই সে তাড়াতাড়ি নিচে নেমে আসে এবং দেখতে পায় তার ছেলে আর হাজবেন্ড ঝগড়া করছে। রুদ্র, আমি ওই মেয়েকে বিয়ে করেছি তোমাদের জোর করার জন্য। আর এখন বলছো ওই মেয়ে বউ হিসাবে মেনে নিতে। এটা কিন্তু ঠিক করছো না তোমরা। ইভান চৌধুরী, বিয়ে করছো বউ মানো না, এটা কেমন কথা? ওকে তোমার মানতেই হবে এই বাড়িতে থাকলে হলে। রুদ্র, না আমি এই বাড়িতে থাকবো আর না আমার বউ হিসাবে এই মেয়েটাকে আমার চাই। সুলতানা চৌধুরী, ওকে তোমার যা ইচ্ছে করতে পারো। তবে একটি কথা, যদি কখনো তোমার মনে চায় এই বাবা মা মরা এই মেয়েটাকে মেনে নিতে পারো। আমরা তোমাকে বাধ্য করছি না। রুদ্র, ওকে আর আমি। ইভান চৌধুরী, তেমাকে আর কি বলবো? সব আমাদের দোষ। তোমার মতো ছেলের সাথে ওর বিয়ে দিয়েছি। যদি জানতাম এমন করবে তুমি তাহলে কখনো তোমার সাথে বিয়ে দিয়ে এই মেয়েটার জীবন নষ্ট করতাম না আমি। রুদ্র, এখন বুঝতে পেরেছ? না তোমাদের সাথে কথা বলতে ইচ্ছে করছে না এখানে থাকতে। তোমরা ওকে নিয়েই থাকো। আমার ওকে দেখতেও ইচ্ছে করছে না। ইভান চৌধুরী, তুমি এখন এখান থেকে যেতে পারো। তোমার ওকে দেখতে হবে না। আমরা এখনও বেঁচে আছি ওকে দেখে রাখার জন্য। রুদ্র আর কিছু বলল না, রাগ করে সোজা বাসা থেকে বের হয়ে গেল। মেহেরিন যেই বের হয়েছে রুম থেকে নিচে আসার জন্য তখন অনেক ঝগড়া ঝামেলার জন্য নিচে আসতে সংকোচ করছিল। উপর থেকে সবটাই শুনল কিন্তু নিচে নামল না। এত কথা কাটাকাটিতে ভয়ে জোরসর হয়ে আছে। সে কখনো ভাবতে পারেনি তার জন্য এই বাড়িতে এমনটা হবে। যদি জানতো তাহলে কখনোই এই বিয়েটা করতো না। তার মা বাবা অ্যাক্সিডেন্টে একসাথেই দুইজন মারা গেছে, এখনও 1 মাস হয়নি। তারপর হঠাৎ করে বিয়েটাও হয়ে গেছ। আবার স্বামীও মেনে নিচ্ছে না তাকে। সুলতানা চৌধুরী হঠাৎ করে উপরে তাকাতেই দেখতে পাই মেহেরিন দাঁড়িয়ে আছে আর অঝরে কান্না করছে। সে কিছু বলতে যাবে তার আগেই দৌড়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। মেহেরিন হল সুলতানা চৌধুরী এর ভাইয়ের একমাত্র মেয়ে। তাছাড়া সুলতানা চৌধুরীরা ছিলেন 3 ভাই বোন। সুলতানা চৌধুরী, আয়শা চৌধুরী আর কামাল চৌধুরী। তার ভাই অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন। সুলতানা চৌধুরী, ভাবছি মেহেরিন ঢাকা থেকে পড়াশোনা করবে রাহাত আর স্বামীহার সাথে। আমি চাই ওরা সবাই একসাথে পড়াশোনা করুক। ইভান চৌধুরী, আমিও এটাই ভাবতেছি, তোমাকে বলবো। তুমি আমার মনের কথা জানলে কিভাবে? সুলতানা চৌধুরী, মজা করা বন্ধ করো। আমি সিরিয়াস কথা বলতেছি। ইভান চৌধুরী, আরে মজা করতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো ওইটাই হবে। সুলতানা চৌধুরী, তাহলে তুমি রাহাতকে বলো মেহেরিনকে ঢাকা নিয়ে যেতে। আজকেই যেন নিয়ে যায়। ইভান চৌধুরী, আচ্ছা ঠিক আছে। তারপর মেহেরিন, দরজা খোল আম্মু, সেই বিকেলে থেকে রুমের দরজাটা বন্ধ করে রেখেছ। দেখো সকাল 10:30 বাজে, ওঠো এবার, রাতের খাবার খেতেও নিচে যাওনি তুমি? অনেক বেশি ডাকাডাকি করার পর দরজা খুলেছে। সুলতানা চৌধুরী মেহেরিনের চোখের দিকে তাকাতেই বুঝতে পেরেছে সে আজকে সারা রাত একটুও ঘুমায়নি। কোমর পর্যন্ত চুলগুলো এলোমেলো, ফর্সা মুখটা যেন দেখতে আরো বেশি চমৎকার লাগছে। শুধু সুন্দর বললে হয়তো কম বলা হবে, দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর। সুলতানা চৌধুরী যেই জিজ্ঞেস করছে আম্মু তুমি রাতে ঘুমাওনি, ঠিক তখনই মেহেরিন শাশুড়িকে জড়িয়ে ধরে। সে কি কান্না! সুলতানা চৌধুরী বারবার বলতেছে চিন্তা করো না আম্মু, সব ঠিক হয়ে যাবে, তুমি শক্ত হও। আমি চাই না এগুলোর জন্য তোমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। আমি আর তোমার বাবা চাচ্ছি তুমি ভালোভাবে পড়াশোনা করো। তুমি সিনহা আর রাহাদের সাথে ঢাকা চলে যাও। এখানে থাকলে তোমার পড়াশোনা হবে না। ঠিক মতন তুমি বরং ওদের সাথে যাও, ঢাকা যাও। মেহেরিন, ঠিক আছে আম্মু। সুলতানা চৌধুরী, কালকে বিকেলে থেকে কিছুই খাওনি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার রেডি করছি। মেহেরিন, আচ্ছা আম্মু। সুলতানা চৌধুরী নিচে চলে যায়। মেহেরিন আবারও ঘরের দরজা বন্ধ করে সোজা খাটে গিয়ে শুয়ে পড়ে আর ভাবতে থাকে, কেন আমার জীবনটা এমন না হলেও পারতো, আমাকে কেউ ভালোবাসে না আম্মু, আমি তোমাদেরকে অনেক মিস করি আম্মু, আমি তোমাদের সাথে থাকতে চাই আম্মু। আমাকে কেউ ভালোবাসে না আম্মু তোমার মতন করে। তুমি কেন আমাকে রেখে গেলে? সঙ্গে কেন নিলে না আম্মু? 1 মাস আগে রোড অ্যাক্সিডেন্ট মারা গেছেন মেহেরিনের বাবা মা। সুলতানা চৌধুরী এর ভাইয়ের মেয়ে মেহেরিকা মেহেরিন। সুলতানা চৌধুরীরা 3 ভাইবোন, ওনার ভাই মানে মেহেরিন এর বাবা মা 1 মাস আগে মারা গেছে।
আর ওনার বোন থাকেন লন্ডনে। আসমা চৌধুরী, ওনার এক ছেলে এক মেয়ে, তাদের পড়াশোনা পাশাপাশি স্বামীর বিজনেসের জন্যই ওখানে থাকেন, তবে মাঝে মাঝে বাংলাদেশে আসেন সবার সাথে দেখা করতে। সুলতানা চৌধুরী আরও পরিবারের সকল সদস্য মিলে খাবার টেবিলে বসে আছে, সবাই নিজেদের মতামত জানাচ্ছে। তখনই সুলতানা চৌধুরী দেখতে পাই মেহেরিন উপর থেকে নিচে নেমে আসছে। মেহেরিনকে চেয়ারে বসতে বলে কি কি খাবে সামনে এগিয়ে দিচ্ছিল সুলতানা চৌধুরী। ঠিক তখনই হঠাৎ করে দরজার টুংটুং শব্দে সবার মনোযোগ সেই দিকে যায়। ঠিক তখনই হঠাৎ করে সবার মনোযোগ যায় দরজার দিকে। সুলতানা চৌধুরী বাড়িতে থাকা কাজের লোককে দরজা খুলতে বলে, সাথে সাথে শেফালি দরজাটা খুলে দেয়। সাথে সাথে ইভান চৌধুরী প্রশ্ন করে তাকে, তুমি তো বলেছিলে সকালে আসবে, আসতে এত দেরি হলো কেন? রাস্তায় কোনো সমস্যা হয়েছিল তোমার? তোমাকে কয়েকবার কল করেছিলাম আমি, তুমি তুলোনি। ছেলের দিকে তাকিয়ে বলল রাগী কণ্ঠে। কথা শেষ করার আগেই সুলতানা চৌধুরী তাড়াতাড়ি করে ছেলেকে চেয়ারে বসিয়ে লেবু পানি আনতে গিয়েছিল। বাইরে অনেক বেশি তাপমাত্রা বেড়ে গেছে, তাই ছেলেকে লেবু পানি খাওয়াচ্ছে যাতে শরীরের নান্তিটা কমে যায়। সুলতানা চৌধুরী ছেলেকে নিজের রুমে যেতে বলে এবং ফ্রেশ হয়ে রেস্ট নিতে বলে। খাবারটা তার রুমেই পাঠিয়ে দেওয়া হবে। পরন্ত বিকেলে, দিন প্রায় শেষের দিকে, মেহেরিন ছাদে দাঁড়িয়ে আনমনে ভেবেই চলছে, কি এমন হতো আমাকে আপনার বউ করে মেনে নিলে আপনার কি একটুও মায়া হয় না? আমার জন্য আমাকে কি একটুও ভালোবাসা যায় না? মেহেরিন আনমনে ভাবতেছিল, ঠিক তখনই পেছনে থেকে ডাক দেয় রাহাত। রাহাত, কেমন আছো মেহেরিন? মেহেরিন, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? রাহাত, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করো এই সন্ধ্যা বেলা ছাদের মাঝে? মেহেরিন, কিছু না, এমনি আসছি। ভাইয়া সিনহা কেমন আছে? রাহাত, ভালো আছে। তোমাকে অনেক মিস করে, বারবার আসার জন্য বাইনা করে, সামনে পরীক্ষা তাই নিয়ে আসতে পারি না। আম্মু বলল তোমাকেও ঢাকায় ভর্তি হতে। মেহেরিন, হুম। রাহাত, আমরা কালকে সকালে 10টার দিকে বের হব, তোমার সব জিনিস গুছিয়ে নিও রাতের মধ্যে। এই বলে রাহাত ছাদ থেকে নিচে নেমে আসে এবং নিজের রুমের উদ্দেশ্যে যাচ্ছে। সারাদিনের ক্লান্তি ছাড়তে, হয়তো একটু ঘুম হলে ভালো লাগবে। মেহেরিন ছাদে থেকে নেমে আসে মাগরিবের আজান শুনে। সাথে সাথে নিজের রুমেও চলে যায় এবং নিজের জামাকাপড় গুছিয়ে নেয়। সুলতানা চৌধুরী রাতের খাবারের জন্য সবাইকে নিচে আসতে বলে সাবাকে নিজের হাতে খাবার এগিয়ে দেয়। রাহাতকে ইভান চৌধুরী বলেন মেহেরিনকে ভালোভাবে দেখে রাখতে। বাচ্চা একটা মেয়ে, তুমি সিনহার মতন ওরও খেয়াল রাখবে। তোমাদের দাদাভাই কিছুটা ঠিক হলেই আমরা ঢাকা চলে আসব, তোমার দাদাভাইকে সাথে নিয়ে। রাহাত, আচ্ছা ঠিক আছে আব্বু, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে দেখে রাখব। সবাই খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে আসে। রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে, সকাল 8টার দিকে। সুলতানা চৌধুরী আরও কাজের মেয়ে সবার জন্য খাবার বানাচ্ছে। সবাইকে খাবার দিয়ে মেহেরিনকে খাইয়ে দিচ্ছে। খাবার খাওয়া শেষের দিকে ইভান চৌধুরী, তুমি চিন্তা করো না আম্মু, রাহাত তোমার খেয়াল রাখবে। বাসা থেকে বের হবা না। যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে তুমি রাহাতকে বলবা, ও তোমার সব কিছু এনে দিবে। 9টার দিক দিয়ে সবার খাওয়া শেষ। সবাই হাতের কাজ শেষ করে মেহেরিনকে গাড়িতে তুলে দিয়ে আসবে যেন ওর খারাপ না হয়। যেই বলা সেই কাজ। সব গুছিয়ে নিয়ে গাড়িতে তুলে দিচ্ছে মালিক আকা। রাহাত তাড়াতাড়ি আসার জন্য তাড়া দিচ্ছিল। মেহেরিন যেই উপর থেকে নিচে নেমে আসছে, ঠিক তখনই বাড়িতে প্রবেশ করে। মেহেরিন যেই উপর থেকে নিচে নেমে আসছে, ঠিক তখনই হঠাৎ করে বাড়িতে আগমন করে রুদ্র। সুলতানা চৌধুরী তাড়াতাড়ি ছেলের কাজে জিজ্ঞেস করল, কই ছিলে তুমি 2 দিন? বাড়িতে ছিলে না, তোমার ফোনটা ও বন্ধ কোথায় রেখেছিলে? রাগী স্বরে। তাতে কোনো রূপ হেল দোল নেই, তা বললেই চলে। সবাইকে দেখেও না দেখার মতন করে নিজের রুমে চলে যায়। সবাই মেহেরিন এর দিকে তাকালো। ছোট্ট একটা মেয়ে, স্বামী, সংসার, এগুলো এখনো তেমন ভাবে বুঝতে শেখেনি। বয়স খুব বেশি না, মায়ে 14 বললেই চলে, বাবা মায়ের একমা মেয়ে। ছোটবেলা থেকে সবার অনেক আদরেই বড় হয়েছে। হঠাৎ করে বাবা মা মায়া যাওয়াতে আরও অনেক একা হয়ে পড়েছে। সবাই মেহেরিনকে গাড়িতে তুলে দিয়ে বিদায় জানাই। ছোট মেয়েটির মুখ চোখে দেখেই বোঝা যাচ্ছে, এই বুঝি কিছু জিজ্ঞেস করলে চোখ থেকে টপ টপ একাই পানি পড়বে। তাই কেউ আর কিছু বলল না। গাড়ির ঢাকা উদ্দেশ্য রওনা করল। সবাই যায় মতন রুমে চলে যায়। সুলতানা চৌধুরী উপরে ছেলের কাছে যায় খাবার দিতে। দরজার সামনে দাঁড়াতেই দেখতে পাই ছেলেটা ফ্রেশ হয়ে কম্পিউটার নিয়ে বসছে। দেখে মনে হচ্ছে কিছু একটা প্রয়োজনীয় কাজ করছে মনোযোগ দিয়ে।
সুলতানা চৌধুরী, রুদ্র। রুদ্র। কোনো সাড়া শব্দ নেই, মনে হলো কিছু শুনতেই পাইনি। সুলতানা চৌধুরী, কি এমন করছো, ডাকছি শুনতে পাচ্ছ না? রাগী কণ্ঠে। রুদ্র, সরি আম্মু, শুনতে পাইনি। খাবার টেবিলে রেখে যাও, পরে খেয়ে নিব। সুলতানা চৌধুরী, টানা 2 দিন কই ছিলে বাবা? রুদ্র, কিছুক্ষণ চুপ থাকার পর, সিয়ামের বাসায় ছিলাম। সুলতানা চৌধুরী কিছু বলল না আর। রুমে থেকে চলে যাচ্ছিল তখনই পেছনে থেকে আম্মু বলে ডাক দিচ্ছিল রুদ্র। সুলতানা চৌধুরী, হ্যাঁ বলো। রুদ্র, আমার তোমাদের সবার সাথে কিছু কথা বলার আছে। আমার কিছু চাওয়ার আছে তোমাদের থেকে। সুলতানা চৌধুরী, বলো কি কথা? রুদ্র, রাতে একসাথে সবার সামনে বলতে চাই। তুমি আমার পাশে থাকবে তো আম্মু? সুলতানা চৌধুরী, ইনশাআল্লাহ বাবা, আমি চেষ্টা করব। সুলতানা চৌধুরী ছেলের সাথে কথা শেষ করে চলে যায় নিচে নিজের রুমের উদ্দেশ্য। সে অনেক বেশি ক্লান্ত, তার একটু রেস্ট নেওয়া প্রয়োজন। পরিচয় পর্ব। কামরুল চৌধুরী এর 2টা ছেলে। একটি মেয়ে, বড় ছেলে নেহাল চৌধুরী আর ছোট ছেলে রফিক চৌধুরী, তাদের একমাত্র বোন শারমিন চৌধুরী। নেহাল চৌধুরী এর 2টা ছেলে, একটি মেয়ে। বড় ছেলে রাফিয়ান চৌধুরী রুদ্র, আর মেঝো ছেলে রাফাত চৌধুরী আর সিনহা। আর অন্যদিকে রফিক চৌধুরী এর একটা ছেলে একটা মেয়ে মৃদুল মণি। সবাই একসাথে ঢাকা একটি ফ্ল্যাটে থাকে পারিবারিকভাবে। নেহাল চৌধুরী আর রফিক চৌধুরী বিশনেজ করে, তাদের নিজস্ব কয়েকটি কোম্পানি আছে ঢাকা এর আশেপাশে এবং বিদেশেও। তারা ঢাকায় থাকে, তাদের বাবা মা গ্রামের চৌধুরী বাড়িতে থাকে। ওনাদের শহরে ভালো লাগে না, তাছাড়া তারা চলে গেলে এই বিশাল বাড়িটা একা পড়ে থাকবে। তারা বিশাল বড় মনের মানুষ, গ্রামের সবাই তাদেরকে এক নামে চিনে, অনেক ভালো ও বাসে। এখানে তাদের খেয়াল রাখার জন্য কাজের লোক রাখা হয়েছে অনেকগুলো। তাছাড়া বাড়ির বাগান থেকে শুরু করে আশেপাশে খেয়াল রাখেন মালিক কাকা। অনেক বছর ধরে রয়েছে এই বাড়িতে হয়েছে। এবার সবাই মিলে ঠিক করছে বাবা মাকে নিয়েই যাবে ঢাকায়। দরকার হলে কিছু দিন পর পর তাকে এই বাড়িতে বেড়াতে নিয়ে আসবে। নিজের শরীরের কথা চিন্তা করে রাজি হয়ে যায় তাদের সাথে ঢাকা যেতে। অন্যদিকে অনেক সময় গাড়িতে থাকার পরও মাথা ঘুরছে, অনেক খারাপ লাগছে। যেই বাড়িতে পৌঁছায় ঠিক তখনই ঠিক তখনই সিনহা এসে মেহেরিনকে শক্ত করে জড়িয়ে ধরছে। তাকে দেখে মনে হচ্ছে সব থেকে বেশি খুশি যেন সেই হয়েছে। কেমন আছো ভাবি, তোমাকে অনেক বেশি মিস করছিলাম আমি। তুমি আমার সাথে স্কুল পড়বে, ভাইয়া বলেছে। আমরা একসাথে পড়াশোনা করব। মেহেরিন কিছু বলবে তার আগেই রাহাত ধমকের স্বরে বলল, সিনহা কি হচ্ছে এসব, ছোট বাচ্চাদের মতো করছিস কেন? মেহেরিনকে নিয়ে আগে ঘরে যা, ওর শরীর খারাপ করছে। গাড়িতে আসার সময় 2-1বার বমিও করেছে। সিনহা অবাক হয়ে বলল, কি বলো ভাইয়া? রাহাত, ঠিকই বলছি, রুমে যা। মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, তুমি আর সিনহা একসাথে এক রুমেই থাকবে। মেহেরিন, আচ্ছা ঠিক আছে। রাহাত বাড়িতে থাকা কাজের লোকটিকে সব ব্যাগ ধরিয়ে দিয়ে আর বলল, সব যেন গুছিয়ে দিয়ে আসে মেহেরিন এর রুমে। ছোট্ট মানুষ, এগুলো কাজ কি করতে পারবে? বাবা মায়ের একমাত্র মেয়ে, তাও আবার অনেক বেশি আদরের। রাহাত নিজের ব্যাগ নিয়ে রুমে চলে যায়। সারা দিনের এত যাতায়াতে তার অনেক ক্লান্ত লাগতেছে। রুমে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিবে। দুপুর ঘড়িয়ে বিকেল হয়ে গেছে, অনেক বেশি রোদের তাপমাত্রা, কোথাও যাতায়াত করা যাচ্ছে না ঠিক মতন। রাতে সবার জন্য খাবার টেবিলে এই খাবার দিয়ে কাজের বুয়া, মানে ওনার নাম হামিদা বেগম। সবাই তাকে খালা বলে ডাকে। ওনার ডাকে সবাই নিচে খাবার খেতে আসে। রাত প্রায় 10টার দিকে। এর আগে সন্ধ্যায় তারা হালকা পাতলা খাবার খেয়েছিল। সবার খাওয়ার মাঝে রাহাত মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, রাহাত, কালকে তোমাকে সিনহার সাথে এক স্কুলে ভর্তি করে দিব। সামনে তোমার পরীক্ষা। গত 1 মাস তো তুমি পড়াশোনা থেকে একমন দূরে ছিলে, বলা চলে পড়াশোনা একদমই বাদ। মেহেরিন কিছু বলল না, মাথা নিচু করে রেখেছে। কি বা আর বলবে, মা বাবা মারা গেছে, এই সময় কি আর পড়াশোনা করা যায়? তার মধ্যে হুট করে বিয়েটাও হয়ে গেল। রাহাত, কি হলো, সকালে নিয়ে যাব তোমাকে সিনহার সাথে। মেহেরিন, কিছু না, ঠিক আছে। কথা শেষ করে রাহাত নিজের রুমে চলে যায়। সিনহা এতক্ষণ চুপ করে ছিল। একটা কথাও বলেনি, কারণ সে তার ভাইকে অনেক বেশি ভয় পায়। সিনহা মেহেরিনকে উদ্দেশ্য করে বলল, জানো ভাবি, স্কুলে আমার আরও 3টা বান্ধবী আছে। কালকে তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিব নি কেমন? দুজনে এইভাবে অনেকক্ষণ নিজেদের মতামত প্রকাশ করল। মেহেরিনকে দেখে মনে হচ্ছে যেন জীবনে প্রাণ ফিরে এসেছে।
নিজেদের কথা শেষ করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে, কারণ ভাইয়া বলেছে সকালে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাবে। বেশি রাত জেগে থাকলে তো আর সকালে উঠতে পারবে না। চৌধুরী বাড়িতে সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। কারণ সুলতানা চৌধুরী সবাইকে আগেই বলে রেখেছিল রুদ্র তাদের কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছে। তাই সবাই রুদ্র এর জন্য অপেক্ষা করছিল। সুলতানা চৌধুরী একবার নিজের ছেলের রুমে গিয়েছিল। রুমে গিয়ে দেখেন ছেলে তার ঘুমাচ্ছে, তাই আর ডাকেনি। কিন্তু এতক্ষণে তো ঘুম থেকে উঠে নিচে নেমে আসার কথা, তাহলে আসছে না কেন? সুলতানা চৌধুরী তাই মৃদুলকে উদ্দেশ্য করে বলল, যাও তো বাবা, দেখে আসো তোমার ভাইয়া কি করছে, তাকে নিচে আসতে বলো। তার জন্য নিচে সবাই অপেক্ষা করছে। খাবার টেবিলে কামরুল চৌধুরী, ওনার ওয়াইফ সালমা চৌধুরী, ওনাদের দুই ছেলে ইভান চৌধুরী এবং রফিক চৌধুরী, তাদের ওয়াইফরা এখানেই রয়েছে, সাথে মৃদুল আর মনি। সুলতানা চৌধুরী বলার সাথে সাথে মৃদুল খাবার টেবিল রেখে উঠে যাচ্ছে ছিল তার বড় ভাইকে ডাকার উদ্দেশ্যে। ঠিক তখনই দেখে উপর থেকে নিচে নেমে আসছে রুদ্র। মৃদুল যেই ডাকতে যাবে তার ভাইকে, তখনই দেখতে পাই রুদ্র নিচে নেমে আসছে। কামরুল চৌধুরী, কি রে দাদাভাই, সেই কখন থেকে আমাদেরকে বসিয়ে রেখেছিস? কি হয়েছে, কি বলবি? রুদ্র যেই কিছু বলবে তার আগেই ইভান চৌধুরী বলল, তোমার কমন সেন্স দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি রুদ্র। রাগী কণ্ঠে, তোমার দাদাভাই এর শরীর ভালো না, তুমি জানো না তাকে সময় মতো মেডিসিন নিতে হয়। সালমা চৌধুরী নিজের ছেলে ইভান চৌধুরীকে বললেন, তুমি চিন্তা করো না বাবা, একদিনে এ কিছু হবে না। আমরা ববং রুদ্র কি বলতে চাচ্ছে সেটা আগে শুনি। কামরুল চৌধুরী, দাদাভাই তুমি কি বলতে চাও বলো, আমরা সবাই শুনতে আগ্রহী। সুলতানা চৌধুরী সবার উদ্দেশ্য বললেন, বাবা একটা কথা বলি। কামরুল চৌধুরী, হুম বৌমা বলো। সুলতানা চৌধুরী, আপনার শরীরের অবস্থা ভালো না, আগে খাবার খাওয়া শেষ করুন, তারপর মেডিসিন নেন, তারপর না হয় আমরা সবাই মিলে রুদ্র কি বলতে চাই সেটা শুনব। সবাই তার কথায় সহমত প্রকাশ করলেন। সুলতানা চৌধুরী আর তার মেঝো যাও পারভিন চৌধুরী সবাইকে খাবার এগিয়ে দিলেন। সবার খাওয়া শেষ হলে বাড়িতে থাকা কাজের লোকদের সব গুছিয়ে রাখতে বলেন সুলতানা চৌধুরী। সালমা চৌধুরী ইতিমধ্যে তার স্বামীকে মেডিসিন দিয়ে দিয়েছে। সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে একসাথে। রফিক চৌধুরী তার ছেলেমেয়েকে উদ্দেশ্য করে বলল, যাও অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। বাবার বলার সাথে সাথে তারা রুমে থেকে চলে গেল ঘুমানোর উদ্দেশ্যে। মৃদুল আর মনি 3 বছরের ছোট বড়, মৃদুল ষষ্ঠ শ্রেণীতে পড়ে আর মনি তৃতীয় শ্রেণীতে পড়ে। দাদাভাই বলো, কি বলতে চাও? রুদ্র, আমি চেয়েছিলাম। চুপ করে আছে, ভয় সাহস পাচ্ছে না যদি কেউ কিছু বলে। সবাই তাকিয়ে আছে রুদ্র এর দিকে, কিন্তু কেউ কিছু বলল না। সুলতানা চৌধুরী রুদ্র এর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে রুদ্র, কি বলতে চাও, ভয় পাচ্ছ কেন? রুদ্র, আম্মু আমি কানাডা যেতে চাই। সবাই রুদ্র এর কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়েছে, যে ছেলে বাড়ির বাইরে একটি রাতও থাকেনি সে নাকি কানাডা যাবে। জীবনে প্রথমবার রাগ করে বাসা থেকে বের হয়েছিল, 2 দিন পর বাসায় আর একাই চলে এসেছিল। ইভান চৌধুরী, কানাডা কেন যেতে চাও? রুদ্রকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে বললেন। রুদ্র, আমি আরও ভালোভাবে পড়াশোনা করতে চাই বাবা, তার জন্য আমাকে দেশের বাইরে যেতে হবে। রফিক চৌধুরী, পড়াশোনা করার জন্য বাংলাদেশে অনেক ভালো ইউনিভার্সিটি আছে, তুমি যে কোনো একটাই ভর্তি হয়ে যাও। না ছোট বাবা, আমি পড়াশোনা করতে চাই, আর আমি যদি পড়াশোনা করি তাহলে কানাডায় গিয়েই করব, এখন তোমরা ঠিক করো তোমরা কি চাও। এই বলে রুদ্র নিজের রুমে চলে যায়। কে কি বলল সেটা তার দেখার বিষয় না, সে পড়াশোনা করলে কানাডা গিয়েই করবে, নয়তো সব কিছুই বাদ। কেউ চাই না পরিবারের বউ ছেলে তাদেরকে রেখে এত দূরে গিয়ে পড়াশোনা করুক। পড়াশোনা করতে বারণ করছি না তো, বাংলাদেশে এত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, সেখানে ভর্তি হলে কি হবে? সুলতানা চৌধুরী, বাবা আমি আপনাদেরকে কিছু বলতে চাই। কামরুল চৌধুরী, হ্যাঁ বৌমা বলো, কি বলতে চাও? সুলতানা চৌধুরী, আমি চাই রুদ্র কানাডা গিয়েই পড়াশোনা করুক। সুলতানা চৌধুরী এই কথা বলার সাথে সাথে রেগে গেলেন ইভান চৌধুরী। ইভান চৌধুরী, আমি এটা আশা করিনি তোমার থেকে। এত দূরে কিভাবে থাকবে চিন্তা করে দেখেছ? রাগী স্বরে। কামরুল চৌধুরী, তুমি চুপ করো। বৌমা যখন ডিসিশন নিয়েছে হয়তো ভেবেই নিয়েছে। সুলতানা চৌধুরী, বাবা শুধু আমি চাইলেই হবে না, আপনাদের কেউ চাইতে হবে। ও শুধু আমার একার ছেলে না, ও আপনাদের সবার আরও অনেক বেশি আদরের। আমার ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান,
সে নিশ্চয় কোনো ডিসিশন এমনি এমনি নেয়নি। আমাদের বরং ওর পাশে থেকে ওকে সাহায্য করা দরকার। তাছাড়া আমাদের নিজেদেরও বিজনেস রয়েছে। ভালোভাবে পড়াশোনা না করলেও ওইগুলো কিভাবে সামলাবে? বাড়ির বড় ছেলে হিসাবে তাকেই এই সংসারের হাল ধরতে হবে। রাহাত মৃদুল এখন ও অনেক ছোট, তারাও যদি চাই তাহলে তারাও ভালোভাবে পড়াশোনা করার জন্য বিদেশে পড়তে যেতে পারবে। কামরুল চৌধুরী: হুম বৌমা, তুমি ঠিক বলছো। আমরা এত কিছু ভেবে দেখিনি। নিজের দুই ছেলেকে উদ্দেশ্য করে বলল, তোমরা কি চাও? ইভান চৌধুরী: আপনাদেরকে ভেবে জানাবো। এই বলে ড্রয়িং রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলেন। আর তুমি কি চাও? নিজের ছোট ছেলেকে উদ্দেশ্য করে বললেন। রফিক চৌধুরী: বাবা, তুমি যেটা চাচ্ছ সেটাই হোক। তোমার কথায় আমার কথা। তারপরও ঘন্টা খানিক সময় নিয়ে সবার মতামত নিয়ে আলোচনা শেষ করলেন। রাত প্রায় 12টার দিকে। কামরুল চৌধুরী সবাইকে শুয়ে পড়তে বললেন, কারণ রাত অনেক বেশি হয়েছে। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠেছে মেহেরিন আর সিনহা। যেহেতু রাহাত ভাইয়া বলেছে আজকে সকালে আমাকে স্কুলে ভর্তি করে দিবে, সকালে ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে নিচে আসে মেহেরিন আর সিনহা। খাবার টেবিলে আসে নাস্তা করার জন্য। এসে দেখে রাহাত নাস্তা করছে। ওদের সামনে খাবার নিয়ে এগিয়ে দেয় হামিদা খালা। রাহাত নাস্তা করতে করতে বলল, খাবার শেষ করে রেডি হয়ে নিচে আসবে, তোমাদের স্কুলের কাজ শেষ করে আমি আবার আমার কলেজে যাব। রাহাত হামিদা খালাকে বলল, খালা আপনি ড্রাইভারকে বলেন গাড়ি বের করতে। হামিদা খালা: আচ্ছা বলতেছি বাবা। তাড়াতাড়ি নিচে গিয়ে ড্রাইভার মতি মিয়াকে বললেন, মতি মিয়া তোমারে স্যার গাড়ি বের করতে কইল, তাড়াতাড়ি গাড়ি বার করো। আচ্ছা আমি এখনই বার করতাছি বললেন মতি মিয়া। সিনহা মেহেরিন দুইজন খাবার শেষ করে উপরে গিয়েছে রেডি হতে। চৌধুরী বাড়িতে সবাই খাবার টেবিলে আছে, অথচ এই বাড়ির সবার আদরের বড় ছেলেটাই আসে নাই। কামরুল চৌধুরী সুলতানা চৌধুরীকে উদ্দেশ্য করে বলল, বৌমা রুদ্র কই, খাবার টেবিলে দেখছি না। সুলতানা চৌধুরী বললেন, আসলে বাবা, এখন রুদ্র ঘুম থেকে ওঠেনি, আমি গিয়েছিলাম ওকে ডাকতে, দেখি রুমের দরজাটা বন্ধ, তাই আর ডাকেনি। কামরুল চৌধুরী: ও আচ্ছা, সমস্যা নেই। ও উঠলে ওকে তুমি ওর রুমে খাবারটা পাঠিয়ে দিও। সুলতানা চৌধুরী: আচ্ছা বাবা, ঠিক আছে। কামরুল চৌধুরী তার বড় ছেলে ইভান চৌধুরী কে বললেন, তুমি তো কিছু জানালে না আমাদের, তোমার মতামত চাচ্ছি আমরা। ইভান চৌধুরী: আপনারা যা ঠিক করেছেন সেটাই হোক। আপনাদের সিদ্ধান্ত, এর উপর আমি কোনো কিছু বলতে চাচ্ছি না। ইভান চৌধুরী এ বলে অফিসের উদ্দেশ্য বাসা থেকে বের হলেন। প্রতিদিন তারা দুভাই একসাথেই যায়, কিন্তু আজকে একাই চলে গেলেন, ড্রাইভারকে ও সাথে নিলেন না। নিজেই ড্রাইভিং করে যাবেন। পারভিন চৌধুরী মৃদুল আর মনিকে রেডি করে নিয়ে এসেছে। তাদের বাবা রফিক চৌধুরী তাদেরকে স্কুল নামিয়ে দিয়ে তারপর তিনিও অফিসে যাবেন। বাচ্চাদেরকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসলেন। গাড়িতে উঠে তার আম্মুকে উদ্দেশ্য করে মনি বলল, মনি, বাই আম্মু। পারভিন চৌধুরী: ওকে বাই। অন্যদিকে মেহেরিন সিনহা রেডি হয়ে গাড়িতে বসে আসে তার ভাইয়ের জন্য। মেহেরিনকে বেশ সুন্দর লাগছে, চুলগুলোকে বেনি করে এক সাইডে রেখেছে, কালো রঙের একটা জামা পরছে। শরীরে রঙের সাথে বেশ মানিয়েছে জামাটা তাকে। দেখতে যেমন মিষ্ট তেমনি মায়াবী সুন্দরী। অন্যদিকে সিনহাকেও বেশ সুন্দর লাগছে, সিনহা মেহেরিনের মতন এত সুন্দর নয়, তবে বেশ মায়াবী। 10 মিনিট পর রাহাত এসে বসল গাড়িতে। রাহাত নিজেই ড্রাইভিং করছে। সে তার যাতায়াতের জন্য আরও বছর খানেক আগে গাড়ি চালানো শিখেছে। বাড়িতে থেকে স্কুলে আসতে 30 মিনিটের মতো সময় লাগে। মেহেরিন গাড়িতে থেকে আশেপাশে ভালোভাবে খেয়াল করে দেখছিল, কারণ তার জন্য জায়গাটা একদমই অপরিচিত ছিল। সিনহা তো সবসময়ই যাতায়াত করে তাই এই রাস্তায়, তাই তার বেশ পরিচিত এই জায়গাগুলা। অন্যদিকে সুলতানা চৌধুরী উপরে ছেলের রুমে গিয়েছিল তাকে খাবার দিতে। আগের বারের মতন দরজা লাগাতো ভেতর থেকে, তাও কয়েকবার ডাকল, কিন্তু কোনো ও নেই বিদায় তিনি আর বেশি ডাকাডাকি করলেন না। হয়তো রাতে অনেক বেশি জেগেছিল তাই ঘুম থেকে উঠতে পারছে না। তিনি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন, পরে নিচে চলে আসেন। 30 মিনিট পর স্কুলে পৌঁছালো। স্কুলে যাওয়ার সাথে সাথে 3টি মেয়ে পেছনে থেকে তাদেরকে ডাকতেছে। পরিচিত কণ্ঠ ভেসে আসছিল। তখনই সিনহা পেছনে তাকাতেই দেখে তার 3টা বান্ধবী তাকে অনেক দূরে থেকে ডাকতেছে। মুনিয়া, জেবা এবং লামিয়া। তারা সবাই এক ক্লাসে একসাথে পড়াশোনা করে। কি রে, কখন থেকে ডাকতেছি তোদের, কানে শুনুনে পাসনি?
কালা হয়ে গেছিস নাকি বলল। জেবা বলল সিনহাকে উদ্দেশ্য করে। সিনহা, কালা হয়ে গেছি মনে হয়, আজকেই কানের ডাক্তার দেখাতে হবে। হেসে হেসে বলল জেবা। আর তুই কালকে স্কুলে আসিসনি কেন? সিনহা, এমনি কালকে আসতে ইচ্ছে করছিল না, তাই আসি নাই। সবাই কথা শুনে মেহেরিনের অনেক ভালো লাগছিল, কারণ সবাই যে তার মতোই ছোট আর ছেলে মানুষ। মেহেরিনকে সিনহার সাথে দেখে সবার অনেকটাই কৌতূহল হলো, কারণ সিনহা কখনো স্কুলে কাউকে সাথে নিয়ে আসে না। খুব বেশি প্রয়োজন হলে তার বড় ভাই আসে স্কুলে, তাকে আসতে দেখেছে কয়েকবার। লামিয়া, এটাকে? সিনহা, আমার ভাবি। জেবা, ভাইকে একা একা বিয়ে করিয়ে নিলি আমাদেরকে দাওয়াত দেওয়ার ভয়। আরে এমনটা না, কিছু পারিবারিক সমস্যার কারণে বিয়েতে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। ভাবির তো 18 বছরই হয়নি। রাহাত ঘাড়ি এক পাশে রেখে প্রায় 10 মিনিট পর স্কুলে প্রবেশ করছে। রাহাত ওদের কাছাকাছি এসে দাঁড়াতেই সবাই মিলে রাহাতকে উদ্দেশ্য করে সালাম দিল। তখন মুনিয়া রাহাতকে জিজ্ঞেস করল, কেমন আছেন ভাইয়া? রাহাত, জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? সবাই একসাথে বলল, জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমারও ভালো আছি। মেহেরিনকে উদ্দেশ্য করে বলল রাহাত, চলো স্যারের এর রুমে, এখানে কাজ শেষ করে আমি আবার আমার কলেজে যাব। মেহেরিন, আচ্ছা। রাহাত আর মেহেরিন ভর্তি হওয়ার জন্য ভেতরে যায়। আর বাকি সবাই মিলে কি হয়েছে কালকে সব বলতেছে সিনহাকে, কারণ কালকে সিনহা স্কুলে আসেনি। 20 মিনিট পর ভেতরে ভর্তির কাজ শেষ করে বের হয়ে আসে দুজন। রাহাত বলল, আচ্ছা তোমরা থাকো তাহলে, আমি আসছি। আর হ্যাঁ সিনহা শোন, ছুটি দেওয়ার সাথে সাথে বের হবি না, ড্রাইভার সময় মতো এসে নিয়ে যাবে তোদেরকে। সিনহা, আচ্ছা ভাইয়া। সবাই কথা বলতে বলতে ক্লাসে চলে যায়। আজকে মেহেরিন অনেক বেশি খুশি, কারণ আজকে তার আরও 3টা বান্ধবী হয়েছে। আগেও ছিল তাদের সাথে, তো এখন আর দেখাই হয় না, কারণ মেহেরিন তো ওই স্কুলে তো আর যায় না। এখন তো সে বাবার বাড়িতে না, শ্বশুর বাড়িতে থাকে। নতুন স্কুল ভর্তি করা হয়েছে তাকে। আর কখনো দেখা হবে কি না জানা নেই তার। বিকেলে প্রায় 4টার দিকে ড্রাইভার এসে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। তারা ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। সুলতানা চৌধুরী দুপুরে আবারও ছেলের রুমে গিয়েছিলেন তার খাবার দেওয়ার জন্য। যেহেতু সে কেবল ঘুম থেকে উঠেছে, তাই তাকে আর সকালের আর রাতের কথা বলা হয়নি। তাকে রাতেই বলবে বলে ঠিক করছে। সুলতানা চৌধুরী, কালকে তুমি বলেছিলে কানাডা যেতে চাও, এখনও কি যেতে যাচ্ছ, নাকি তুমি তোমার ডিসিশন চেঞ্জ করে নিয়েছ? রুদ্র, এমনটা না আম্মু, আমি সত্যি যেতে চাচ্ছি। সুলতানা চৌধুরী বললেন, রাতে তোমার সাথে আমাদের কথা আছে, ঠিক 10টায় নিচে থাকবে, আবার যেন তোমাকে ডাকতে না হয়। রুদ্র, আম্মু। সুলতানা চৌধুরী কথাটা শেষ করে নিচে চলে আসেন। রুদ্র পেছন থেকে ডাকছিলে কিন্তু না শোনার মতন করে চলে আসেন নিচে। ড্রাইভার গাড়ি নিয়ে 10টার কিছু মিনিট আগে স্কুলে এর গেটের সামনে নামিয়ে দিয়ে চলে আসে বাড়িতে, কারণ তাকে আবার কয়েক ঘন্টা পর তাদেরকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসবে। ওরা ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট আগে ক্লাসরুমে গিয়ে বসল। ওদেরকে দেখে মুনিয়া ডেকে নিয়ে একসাথে এক সিটে বসতে বসালো। ওরা 5 জন একসাথে বসে মনোযোগ সহকারে ক্লাস করছে। প্রায় 2 ঘন্টা পর টিফিন খেতে সময় দেওয়া হয় সবাইকে 1 ঘন্টা। সবাই ক্যান্টিনে গিয়ে বসে কিছু খাবার কিনে খায়। যেহেতু এটা কোনো সরকারি স্কুল না, তাই 4টা পর্যন্ত কোনো ক্লাস করানো হয় না। 2টাই ছুটি দেয়া হয় বেশি, তবে আজকে 3টাই ছুটি দিবে, কারণ স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছু শিল্পী আসবে, তাছাড়া অনেক বড় বড় মানুষও আসবে স্কুলে। স্কুলের অনুষ্ঠান বলে কথা, প্রতি বছরে একবার করে কিছু অনুষ্ঠানে এর আয়োজন করা হয়, এতে সবার মন ভালো থাকে। জেবা বলল, আচ্ছা সিনহা, তোর ভাবিকে কি আমরাও ভাবি ডাকবো? সিনহা, বিয়ে দাওয়াত পেয়েছিলি তোরা? সব বান্ধবী একসাথে উড় করল, কই না তো, তুই তো বললি কোনো অনুষ্ঠান করা হয়নি, কারণ ভাবি বয়স 18 বছর হয়নি। তাহলে তোরা কেন ভাবি ডাকবি? কারণ তুই আমাদের বান্ধবী, তোর মা আমাদের মার মতোই, তোর ভাই মানে আমাদের ভাই, তোর ভাবি মানে আমাদেরও ভাবি, আর তো জামাই আমাদেরও। কিছু বলার আগেই সিনহা বলে উঠল, একটা লাথি দিব খাবি আমার জামাই, এর দিকে একদম নজর দিবি না, আমি বিয়ে করলে তোদেরকে দাওয়াত দিব না। তুই যে জামাই পাগলি, তোর জামাই জানলে তোকে এখনই কোলে করে বাসায় নিয়ে যাবে। পরপর কথায় সবাই হেসে ফেলে। সিনহা কিছুটা মন খারাপ করে বলে, আমাকে নিয়ে তোরা মজা নিতেছিস? তোরা কি ঠিক করিতেছিস বল? আমাদের তো সবার খাওয়া শেষ, তাহলে চলো আমরা ক্লাসে চলে যাই, মেহেরিন বলল।
সবাই মেহেরিনের কথাই সম্মতি জানালো, তার মানে সবাই ক্লাসে যেতে চাচ্ছে। ক্লাসে আসতে আসতে জেবা মেহেরিনকে বলল, আচ্ছা ভাবি, ভাইয়াকে তো আমরা দেখি না, ভাইয়া কই থাকে, তোমাকে তো নিতেও আসে না। তোমার মুখে ভাইয়ার সম্পর্কে কোনো কথাও শুনি না। মেহেরিন কিছু সময় চুপ করে ছিল, কারণ কোনো ও নেই তার কাছে। তাছাড়া তার মনেও হলো না তাদের নিজেদের সম্পর্কে কিছু জানুক বা কোনো খারাপ কথা বলুক। আজকে হয়তো তার স্বামী তাকে মেনে নেয়নি, কালকেও যে নিবে তার কোনো যুক্তিও নেই। রুদ্র ভাই যে রাগী মনে হয় না সে কখনো আমাকে মেনে নিবে, আনমনে ভেবেই চলছে মেহেরিন। পেছনে থেকে উড় দেয় সিনহা। আসলে ভাইয়া একটু বেশি বেজি, কেবল পরীক্ষা শেষ হয়েছে। কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে সেটা নিয়ে একটু বেশিই আপসেট। তাই না ভাবি? ভাইয়া তোমাকে রাতে কল দিয়ে এইগুলাই বলছিল না? তুমি আমাকে বললে তোমার হয়তো মনে নেই এখন। মেহেরিন সিনহা কথায় সম্মতি জানালো, হ্যাঁ মনে আছে। মেহেরিন কিছুতেই বুঝতে পারছিল না সিনহা কেন সবাইকে মিথ্যা কথা বলল। হয়তো সে কাউকে তাদের পারিবারিক বিষয়ে কোনো কিছু জানাতে আগ্রহী নয়। এই সময় কোথায় যাচ্ছ রুদ্র? সুলতানা চৌধুরী ও পারভিন চৌধুরী কিচেন রান্না করছিল, সব কেটে ধুয়ে পরিষ্কার করে দিছিল কাজের খালারা। এ সময় হঠাৎ করে চোখ পড়তেই দেখে রুদ্র এই অসময়ে কোথায় যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? আসলে আম্মু লিমন কল করেছিল, ওদের বাসায় যেতে বলেছে, ওর বাবা কানাডা থেকে আসছে, কালকে রাতে কিছু প্রয়োজনীয় কাজ আছে, তার জন্য যাচ্ছি। আসতে রাত হবে। ওকে কিন্তু ড্রাইভারকে সাথে নিয়ে যাও। না আম্মু, ড্রাইভার লাগবে না, আমি গাড়ি নিয়ে যাচ্ছি। এই বলে রুদ্র তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে যায়, বাড়িতে থাকা কালো রঙের গাড়ি নিয়ে বের হয়। কিছুক্ষণ যাওয়ার পর মোবাইলে কল আসে, পরপর দুবার, এক হাতে গাড়ি চালিয়ে অন্য হাতে কল ধরল রুদ্র। হ্যাঁ বল, কই আসিস? কেবল বের হলাম বাসা থেকে। তাহলে আমাকে সাথে নিয়ে যা, এই দিক দিয়ে আয়, আমার ড্রাইভিং করতে ইচ্ছে করছে না। আমাকে নিয়ে যা বলল সিয়াম। আচ্ছা আসতেছি আমি, 10 মিনিট অপেক্ষা কর। ওকে আয়। 10 মিনিট পর সিয়ামের বাসায় গিয়ে ওকে সাথে নিয়ে বের হয় লিমনের বাসায় যাবে বলে। কারণ সবাই একসাথে কানাডা যাবে, ছোটবেলার বন্ধুত্ব। ওরা চাই না কোনো ভাবে এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক। সামনে একটা রিকশা সাথে প্রায় ধাক্কা লাগছিল, সিয়াম বলল, আরে শালা দেখে চালাবি তো। রুদ্র, বেয়াদব। আমি তর শালা হলাম কবে? আমার কি বড় বোন আছে? সিয়াম, ও সরি, তোর তো ছোট বোন আছে, আমি না হয় দাঁড়ি। কিছু বলার আগেই বলল রুদ্র, এই স্বপ্ন ভুল করেও দেখিস না, জীবনে ও সত্যি হবে না। সিয়াম, তাই নাকি? দেখা যাবে। দুজন কথা বলতে বলতে প্রায় 30 মিনিট পর পৌঁছালো লিমনের বাসায়। বাসায় সামনে গাড়ির শব্দ পেয়ে বের হয়ে আসে লিমন। কি রে, এত লাগে তোদের? বাবা কখন থেকে অপেক্ষা করছে তোদের জন্য। বাবার অফিস থেকে কল আসছিল বারবার তোরা আসবি, তাই বাবা আর যেতেও পারছে না। বাসায় আসার পর দেখা হয় সাথে লিমনের বাবা হাসিব আঙ্কেলের সাথে। রুদ্র সালাম দিয়ে বলল, কেমন আছেন আঙ্কেল? আসলে রাস্তায় অনেক ট্রাফিক ছিল তো, তাই আসলে একটু দেরি হলো। আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা কোনো সমস্যা নেই, তোমরা বসো। সবাই একসাথে ড্রয়িং রুমে বসল। এই বাড়িতে থাকা একটি কাজের মেয়ে সবাইকে চা বিস্কুট আর কিছু ফল দিল খেতে। হাসিব সাহেব বললেন, তোমাদের সব কিছু কমপ্লিট, তোমাদের সামনে শুক্রবার ফ্লাইট। ওইখানে তোমাদের চেনা পরিচিত কেউ নেই, তার জন্য তোমাদের বাসা নিয়ে চিন্তা করতে হবে না। ওইখানে আমাদের বাসা আছে, তোমরা ওই গিয়েই থাকবে। হাসির আঙ্কেলের কথা শুনে মনে হলো যেন ওরা স্বপ্ন দেখছে, সামনের শুক্রবার মানে হাতেই আছে, আর 2 দিন আজে বুধবার। এই দেশ থেকে অন্য দেশ প্রস্তুতি বলেই তো কিছু আছে। সবাইকে চুপ দেখে হাসিব সাহেব বললেন, আজকে 10 তারিখ, তোমাদের ফ্লাইট 12 তারিখে, 15 তারিখ বা 20 তারিখ থেকে 1 বছরের জন্য কানাডা এর সকল ভিসা বন্ধ করে দেয়া হবে, তার জন্য এত তাড়াতাড়ি করে সব কিছু করতে হলো। রুদ্রকে চুপ থাকতে দেখে সিয়াম বলল, আঙ্কেল কোনো সমস্যা নেই, যেতে যখন হবেই কিছু দিন আগে বা পরে, তাহলে আগে চলে যাওয়াই ভালো। কথা শেষ করে হাসিব সাহেব বের হলেন বাসা থেকে, তার প্রয়োজনীয় কিছু কাজ আছে সেগুলো করতে। সব কিছু এত তাড়াতাড়ি হবে ভাবতেই পারেনি, যাক ভালোই হলো বলল লিমন। লিমনের কথায় মতামত প্রকাশ করল সিয়াম, তুই ঠিক বলেছিস। রুদ্রকে মন খারাপ দেখে জিজ্ঞেস করল, তুই কি যেতে চাস না? তোর মন খারাপ কেন? রুদ্র, তোর কি মন খারাপ? তুই যেতে চাস কি না? আরে তেমন কিছু না, সব কিছু ঠিক আছে। লিমনের মা সবাইকে ডেকে নিয়ে দুপুরের খাবার খাওয়ালেন পরম যত্নে। তার আর কোনো মেয়ে নেই। লিমন তার একমাই ছেলে। অনেক বেশি ভালোবাসে নিজের ছেলেকে, সাথে তার বন্ধুদেরকেও ছেলের মতো অনেক বেশি আদর যত্ন করে।
ওরা সময় পেলে মাঝে মাঝে আসে লিমনদের বাসায় লিমনের মায়ের সাথে দেখা করতে। লিমনের মন কোনোভাবেই রাজি ছিল না এত দূর ছেলেকে পড়াশোনার জন্য পাঠাতে। সবার অনেক বেশি অনুরোধে যেতে দিচ্ছে, ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে। তাছাড়া লিমনের বাবার কানাডা নিজের বাসা এবং বিজনেস রয়েছে, সে চাইলে যখন ইচ্ছে যেতে পারবে। সবার খাওয়া প্রায় শেষের দিকে লিমনের মা সবাইকে বলল রাতের আগে বাড়িতে যাবে না, এখানে ডিনার শেষ করে পরে যাবা নিজেদের বাড়িতে। সিয়াম আর রুদ্র সহমত প্রকাশ করলেন, ঠিক আছে আন্টি। ওরা সবাই খাওয়া শেষ করে রুমে চলে যায়। যার যা প্রয়োজন সবকিছু নোট করে, কারণ হাতে আর সময় নেই, যেহেতু বিকেলে কোনো কাজ নেই, তাহলে কেনাকাটা সবাই একসাথে মিলে মিশে করলেই ভালো হয়, যেহেতু সবাই একসাথে এক বাড়িতে থাকবে। দুপুর 2টার দিকে স্কুল ছুটি হয়েছে। ড্রাইভার ঠিক সময় মতো গিয়ে ওদের স্কুল থেকে বাসায় নিয়ে এসেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়েছে। এখন ওরা দুজনে একটু ঘুমিয়ে নিবে বলে ঠিক করল। রাহাত এখনো বাসায় আসেনি, কলেজে থেকে আসতে আসতে 3টার মতো বেজে যায়। রাহাত বাসায় গেটে প্রবেশ করছিল, ঠিক তখনই একটা কল আসে রাহাতের নাম্বারে। হ্যাঁ আম্মু বলো। কই আছো তুমি? এই তো আম্মু, কেবল বাসায় আসলাম। সিনহা আর মেহেরিন কই? জানি না, না তো আম্মু, মনে হয় বাড়িতে চলে আছে। স্কুল থেকে আজকে তো 2টায় ছুটি হওয়ার কথা ছিল। কথা বলবা, ডেকে দিব ওদের? কিছু হয়েছে আম্মু? না থাক, ডাকতে হবে না, তেমন কিছু হয়নি, তুমি মেহেরিন আর সিনহাকে বলবা আমি বিকালে আসতেছি। ঠিক আছে, কিন্তু কিন্তু কি রাহাত? আমি আব্বুকে কল দিয়েছিলাম, আব্বু বলল যে কালকে আসবে। হ্যাঁ, তোমার আব্বু এবং বাকি সবাই কালকে আসবে, আজকে বিকালে আমি আসতেছি। আচ্ছা আম্মু। রাহাত কলেজের ড্রেস চেঞ্জ না করেই বোনদের রুমের দিকে যায়। দরজার সামনে গিয়ে কয়েকবার ডাক দেয়, কিন্তু কোনো আওয়াজ নেই দেখে ভাবে হয়তো তারা দুইজন ঘুমিয়েছ। রাহাত রুমে চলে যায়, কারণ তার অনেক ক্লান্ত লাগতেছে। একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নিবে। এখন প্রায় দুপুর শেষের দিকে, তাও নিজের খাবার খেয়ে রুমে চলে যায়, কিছু কাজ আছে তাই কম্পিউটার নিয়ে বসছে। দুপুর ঘড়িয়ে বিকেল প্রায় 6টার দিকে সবাই যায় রুমে শুয়ে আছে। দরজায় কলিং বেলে এর আওয়াজে কাজের লোকটি দরজা খুলে দেয়। কেমন আছেন ম্যাডাম? অবাক হয়ে তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন ভূত পেতনি দেখছে। দেখবেই না কেন, সুলতানা চৌধুরী, এর যেমন রূপ তেমনই গুণ, যেমন সুন্দর তার ব্যবহার, রাগলে ঠিক তার বিপরীত। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমারাও ভালো আছি। সিনহা আর মেহেরিন কোথায়? আফামনিরা স্কুল থেকে আয়া খাবার খাইয়া রুমে গিয়া শোয়া রয়েছে, বিকালে তো আর নিচে আহে নাই। কথা শেষ করে সুলতানা চৌধুরী মেয়েদের রুমের দিকে গেলেন। উপরে উঠতেই দেখে সিনহা নিচের দিকে আসছে। মাকে দেখে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল। কেমন আছো আম্মু? ভাইয়া না বলল তোমারা সবাই কালকে আসবে, কিন্তু তুমি আজকে আসছো, কিছু হয়েছে? মেয়ের কথায় সুলতানা চৌধুরী বুঝতে পারল যে রাহাত তাদেরকে কিছুই জানায়নি, কিন্তু কেন জানায়নি? তোমাদের ভাইয়া কোথায়? ভাইয়া তো ঘুমাচ্ছে আম্মু। মেহেরিন কোথায়? ভাবি তো ছাদে। মেয়ের মুখে ভাবি ডাক শুনে ভালোভাবে বুঝতেই পারল মেয়ে তার নিজের ভাইয়ের বউ ভাবি হিসাবে মেহেরিনকে মেনে নিয়েছে। তুমি তোমার আর মেহেরিন এর জামা কাপড় গুছিয়ে নাও, আমরা এক জায়গায় যাব বেড়াতে। কই যাব আমরা? যাও আগে রেডি হও, পরে বলতেছি। আচ্ছা। এই বলে তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে জামাকাপড় গুছিয়ে নিল। কারণ আম্মু বেড়াতে নিয়ে যাবে, অনেক দিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয় না, কিন্তু কোথায় যাব আমরা? সুলতানা চৌধুরী ছাদে গিয়ে দেখেন মেহেরিন ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে, আনমনে কি যেন ভাবতেছে, এত বেখালি যে ছাদে একজন মানুষের উপস্থিতি পর্যন্ত পাচ্ছে না। মেহেরিন এখানে কি করছো একা একা? আম্মু তুমি কখন এলে বলে তাড়াতাড়ি করে কাছে আসলো। এই কিছুক্ষণ আগে একা একা এখানে কি করছো? একা না আম্মু, সিনহা ও ছিলে নিচে গেছে, সেই কখন আসছে না কেন? আর আসবে না, ও রেডি হচ্ছে। কই যাবে? চলো আমরা 3 মা মেয়ে একটু বেড়াতে যাই। সেও অনেক খুশি, কত দিন হলো কোথায়ও যাওয়া হয় না। আগে তো স্কুল বন্ধ হলেই আম্মু আব্বু বেড়াতে নিয়ে যেতে। এখন তো আর কেউ নেই যে আমার এই ছোট ছোট আবদারগুলোকে পূরণ করবে। তাহলে চলো রেডি হও, রাত হতে চলল, রাতে কি আর কোনো কিছু ঠিক মতন দেখা যাবে নাকি? শুধু দেখা যাবে অন্ধকার। তাড়াতাড়ি করে রেডি হও, আমি নিচে অপেক্ষা করছি তোমাদের জন্য। এই বলে নিচে চলে গেলেন। রাহাতও নিচে আসলো, তার অনেক মাথা ব্যথা করছে, আদা দিয়া চা খাবে বলে। নিচে নামতেই দেখে তার মা বসে আছে ড্রয়িং রুমে। তার তো মনেই ছিল না তার বোনদের জানানোর কথা, এতক্ষণে নিশ্চয় সিনহা বলে দিছে যে আমি ওদেরকে কিছুই জানাইনি। তুমি তোমার বোনদের জানাওনি কেন?
আসলে আম্মু আমি গিয়েছিলাম ওদের জানাতে, গিয়ে দেখি দরজা বন্ধ, হয়তো ঘুমিয়েছিল তাই ডাকেনি, সরি আম্মু। আচ্ছা ঠিক আছে, এখানে বসো তুমি আমার পাশে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত, কিছু হয়েছে? না আম্মু, তেমন কিছু না, সামনের সপ্তাহ থেকে আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হবে, তাই একটু পড়াশোনা নিয়ে বিজি। ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে, চিন্তা করো না। তুমি কি কোথায়ও যাচ্ছ আম্মু? হ্যাঁ ভাবতেছি মেয়েদের নিয়ে একটু বেড়াতে যায়। তোমরা তো বড় হয়ে গেছো, তোমাদের কর্তব্যগুলো ভুলে যাচ্ছ। তোমার বোনরা এখনও ছোট, মাঝে মাঝে কোথাও নিয়ে গেলেও পারো। সুলতানা চৌধুরী এর কথা শেষ হওয়ার আগেই সিনহা মেহেরিন রেডি হয়ে নিচে চলে আসছে। মাশাআল্লাহ, দুই জনকে পরীর মতন সুন্দর লাগছে। মেরুন রঙের জামার সাথে একটা হিজাব পরেছে মেহেরিনের মতো করে, সিনহাও পরছে। তেমন সাজেনি, হালকা একটু লিপস্টিক, কপালে একটা কালো টিপ পরছে। আম্মু আমরা কোথায় যাচ্ছি? যেতে যেতে বলবো। ড্রাইভার আগে থেকেই গাড়ি বের করে রেখেছিল। কারণ আসার সময় সুলতানা চৌধুরী বলে এসেছিল গাড়ি বের করে যেন কিছু সময় অপেক্ষা করে। গাড়ি চলছে নিজ গন্তব্যে, মাগরিবের আজান পড়ছে কেবল। মেহেরিন আর সিনহা আশেপাশে চারদিকে ভালোভাবে দেখছিল এই জায়গা তারা চেনে কিনা। তাদের মনে হলো তারা এর আগেও অনেকবার এই জায়গা দিয়ে গিয়েছে। আম্মু আমরা কি? আম্মু আমরা কি নানা ভাই এর বাসায় যাচ্ছি? হ্যাঁ, তোমার নানা ভাই কল করছিল, তোমাদের খালাম্নি আসছে লন্ডন থেকে, তাই আমরা সবাই ওই বাড়িতে যাচ্ছি। আম্মু শিমু আপু আর আদিব ভাইয়াও কি আসবে? হ্যাঁ সবাই আসবে। মেহেরিনের মুখটা আনন্দে ঝল ঝল করে উঠল। কারণ তার বাবা মা মারা যাওয়ার পর আর আসতে পারিনি। আসবে বা কি করে, তার তো বিয়ে হয়ে গেছে তার খালাতো ভাইয়ের সাথে। সে এখন শ্বশুর বাড়িতে থাকে, যখন তখন মন চাইলে কি আসা যায়? যদি তার রুদ্র ভাই তাকে মেনে নিত তাহলে হয়তো তাকে মাঝে মাঝে এই বাড়িতে বেড়াতে নিয়ে আসত। অন্যদিকে লিমন, সিয়াম আর রুদ্র বের হয়েছে কিছু জামাকাপড় আর প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে। তারা সেই বিকেলে এসেছে, এখন প্রায় 7টার মতন বাজে। কেনাকাটাও শেষের দিকে। এর মধ্যে লিমনের মা কল দিয়ে তাদেরকে বাসায় যাওয়ার কথা বলল। কারণ অনেক রাত হয়েছে, রাতের পরিবেশ খুব বেশি ভালো না। চলে আসো তাড়াতাড়ি বাসায়, আমি অপেক্ষা করতেছি তোমাদের জন্য। ঠিক আছে আম্মু, আসতেছি। এই বলে ওরা গাড়িতে উঠে বসল, কারণ ওরা শহরের একটা মার্কেটে এসেছে, এখান থেকে বাসায় যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে। তোর খালাতো বউ মানে আমাদের পিচ্ছি ভাবির কি খবর? বলল সিয়াম। জানি না। মানে? ওকে আম্মু আমাদের বাসার পাশে একটা স্কুলে ভর্তি করে দিয়েছে। ও আর সিনহা একসাথে পড়তেছে। তুই তো গ্রামে আছিস, তোরা কি তাহলে একসাথে থাকিস না? না। কেন? ও ছোট একটা একটা বাচ্চা মেয়ে, ওর বয়সী বা কত, বিয়ে স্বামী এইগুলা কিছু বুঝে? তুই কি ওকে ভালোবাসিস? বউ হিসাবে মেনে নিয়েছিস? সেটা তো সময় বলবে। তোদের এত কিছু জেনে কি হবে? যখন যা হবে দেখা যাবে। সিয়াম আর কোনো কিছু বলার সাহস পেল না, কারণ রুদ্রকে দেখে মনে হচ্ছে অনেক রেগে গেছে। লিমন যেন শুধু দর্শনের মতন করে সবটা দেখল। কিছুক্ষণ পর লিমন ওদেরকে জিজ্ঞেস করে বলল, তোরা কি আসলেই বন্ধু? কেই কাউকে দেখতে পারিস না কেন? কেউ বলবে না তোরা দুজন বনধু? দেখে মনে হয় একে অপরে স্যাও। অবশেষে সুলতানা চৌধুরী, সিনহা, মেহেরিন সবাই এসে পৌঁছালো ওদের দাদাবাড়িতে। পুরো বাড়িতে আনন্দের ঝলমল করতে লাগলে। অনেক দিন হয়েছে এই বাড়িতে আনন্দের কোনো ছিদে ফোঁটাও ছিল না। কারণ একমায় ছেলের মৃত্যু তাদেরকে এই বয়সে অনেকটাই নাড়িয়ে দিয়েছিল। সময় পরিবর্তনশীল, চাইলেও সবটা ধরে রাখা যায় না, আবার ছেড়ে দেওয়াও যায়। বাড়িতে ঢুকতেই দেখে সবাই ড্রয়িং রুমে একসাথে বসে চা খাচ্ছে। ওদেরকে দেখে সবাই কিছুটা এগিয়ে আসে। মেহেরিনের খালা মনি মানে আয়শা চৌধুরী মেহেরিনকে বুকে নিয়ে আদর করতে লাগলে আর অঝরে কান্না করছিল। যেই মেয়েকে তার মা বাবা এত ভালোবাসা দিল, সেই মানুষগুলো ও কিনা এই ছোট মেয়েটাকে রেখে চলে গেল একা রেখে। শফিকুল চৌধুরী মেয়েকে বললেন, তুমি কান্না করছো কেন? শান্ত হয়, আমার দাদাভাইকে আমার কাছে আসতে দাও। মেহেরিনের দাদা এর কাছে গিয়ে জানতে চাইল, কেমন আছো দাদাভাই? মেহেরিনের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, সে যেন কান্না আটকে রাখতেই পড়েছে না। শফিকুল চৌধুরী এর কাছেই ছিলেন ওনার ওয়াইফ মমতা চৌধুরী। উনি কোনো কিছুই বলছে না। কারণ তার একমায় ছেলে শুরু যে তাদেরকে একা এতিম করে রেখে গেছে এমনটা নয়, তাদের কলিজার টুকরা ছোট একটা মেয়েকেও রেখে গিয়েছে। আমি ভালো আছি দাদু। দাদিমা তুমি কেমন আছো? বলে দাদিমার কাছে যায় মেহেরিন। মমতা চৌধুরী মেয়েকে ঝাপড়ে ধরে বুকে জড়িয়ে নেই। আমি ভালে আছি দাদু।
তোমার কথা খুব মনে পড়ছিল, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই তোমার শাশুড়িকে কল দিয়ে আসতে বলেছিলাম। এতগুলো মানুষ, সবাই চোখেই পানি। তাদের সবার আদরের ভাইটা তাদেরকে রেখে চলে গেছে। সুলতানা চৌধুরী চোখের পানি মুছে মেহেরিনকে বলে, উপরে যাও আম্মু, ফ্রেশ হও। খালাম্নি আপু আর ভাইয়া কই? বলল সিনহা, ওরা উপরে আছে। তোমরা উপরে যাও। এই বলে সিনহা আর মেহেরিন উপরে যায়। নিচে সুলতানা চৌধুরী এবং আয়শা চৌধুরী তাদের বাবা মা বসে কথা বলছিল। উপরে গিয়ে ফ্রেশ হয়ে হয়ে ওরা শিমু আর আদিবের রুমে যায়। রুতে ঢুকতেই আদিব বলল, কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো ভাইয়া? আমিও ভালো আছি। এই বলে আদিব রুম থেকে চলে যায়, কারণ সে সবার থেকে বড়, ছোটদের সাথে সে কি করবে। শিমু, সিনহা, মেহেরিন সবাই কথা বলছে, কোথায় পড়াশোনা করে, কইটা বান্ধবী আছে, এইটা সেইটা। সবার বয়স প্রায় একই রকম। রাত প্রায় 10টার দিকে সবাই খাবার খেয়ে একটু রেস্ট নেয়ার জন্য বসেছে ড্রয়িং রুমে। তার মধ্যে বাড়িতে আসে রুদ্র। হাতে অনেকগুলো জামাকাপড়ের ব্যাগ দেখে জিজ্ঞেস করল, ইভান চৌধুরী, এত রাতে এইগুলো কই পেল? কোথায় ছিলে এত রাতে, বাসায় আসছো? আমি লিমনদের বাসায় গিয়েছিলাম, জামাকাপড় কিনে আনছি, তোমরা একটু বসো, আমি 10 মিনিটে উপরে থেকে আসতেছি। মেহেরিন, সিনহা, শিমু রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে। বড়রা সবাই জেগে আছে, রুদ্র এর বিষয়ে কথা বলছিল। রুদ্র কানাডা যেতে চাই। আমাকে কল করেছিল শুক্রবার ফ্লাইট। আমাকে কালকে চলে যেতে হবে। আদিব বললে, রুদ্র কানাডা যাচ্ছে, আমাকে তো কিছু বলল না, আমিও যেতে পারতাম। আসলে বাবা, বিষয়টা আমরাও জানতাম না, ও আমাদের জানিয়েছে কিছু দিন হলো। আমরা যেতে বারণ করেছিলাম, কিন্তু ও শুনেনি কারোর কথা। তা এখন আর আমরাও কোনো কিছু নিয়ে জোর করছি না তেমন। আয়শা চৌধুরী বলল, সমস্যা নেই আপা, ওদের এখন বয়স হয়েছে, নিজেদের ভালো বুঝতে শিখেছে, তুমি চিন্তা করো না, আমরাও চলে যাব 2 দিন পর, সামনে শিমুর পরীক্ষা। আপা, মেহেরিন এর কি হবে? আমরা কি সবাই মিলে ভুল ডিসিশন নিয়ে নিলাম? ওর জীবনটা কি নষ্ট করে ফেললাম? রুদ্র তো কোনোভাবেই মেহেরিনকে মেনে নিতেছে না। কখনো নিবে বলে মনেও হচ্ছে না। রুদ্র এর যে জিদ আর রাগ। বোনের কথায় কিছুটা বিরক্ত হয়ে বললেন, তোমরা কি সবাই আমার উপর ভরসা পাচ্ছ না? মেহেরিন আমার মেয়ের মতো। ওর বাবা মা মারা যাওয়ার পর আমি আমার মেয়ের মতো করেই ওকে বড় করব। আর রইল রুদ্র এর কথা, ও চাইলে কি আর না চাইলেই বাকি। আমি মেনে নিয়েছি মানে ওকেও মেনে নিতে হবে। ওদের বয়স এখনো অনেক কম, ওদেরকে আমি ছোটদের চোখেই দেখি, যখন বড় হবে তখন না হয় সব কিছু নিয়ে ভাবা যাবে। এই বলে সুলতানা চৌধুরী নিজের রুমে চলে গেলেন। সবাই বুঝতে পারল যে সুলতানা চৌধুরী অনেক বেশি কষ্ট পেয়েছে তার কথায়। জীবনে যা কিছুই হয়ে যাক না কেন, সে কখনো মেহেরিনের হাত ছাড়বে। নিজের মেয়ের মতো করেই রাখবে। রুদ্র 10 মিনিটের জায়গায় 20 মিনিট পর নিচে আসে। সে সবসময় এমন করে, সেটা সবারই জানে। তাই কেউ আর কিছু বলল না। তুমি টেবিলে এসে বসো, আমি দিচ্ছি, বলল পারভিন চৌধুরী। না ছোট আম্মু, আমি লিমনের বাসা থেকে খেয়ে এসেছি। কিছুক্ষণ পর ইভান চৌধুরী বলল, এত রাতে কি বলবা? আব্বু, আমি শুক্রবারে কানাডা চলে যাচ্ছি। ভেবেছিলাম হয়তো আরো কিছু দিন লেট হবে, কিন্তু হলো না। আমার ভিসার সব কাগজপই কমপ্লিট, শুক্রবারে ফ্লাইট রাত 10টায়। সবাই একসাথে তাকালো রুদ্র এর দিকে। ইভান চৌধুরী কি বলবে কিছু খুঁজেই পাচ্ছে না। রফিক চৌধুরী বলল, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? তাছাড়া ভাবিও বাসায় না আসবে 2-3 দিন পর। তুমি কি ভাবিকে জানিয়েছিল? ছোট আব্বু, আমি আম্মুকে কল করে বলে দিয়েছি, কালকে বিকালে চলে আসবে আম্মু, তোমরা চিন্তা করো না। পরের দিন সকাল বেলা ভোর 7টার দিকে বাড়ির বড় সবাই ঘুম থেকে উঠেছে। ছোটরা এখনো ঘুমোচ্ছে, তারা অনেক রাত পর্যন্ত জেগেছিল। তাই কেউ তাদেরকে ডাকেনি। সকালের মিষ্টি রোদের আলো লাগছিল জানালার কাছে শুয়ে থাকা মেহেরিনের মুখে। সে গভীর ঘুমে ছিল, বুঝতে পারছিল না তার মুখে মিষ্টি রোদ আলতো করে ছুঁয়ে দিচ্ছে। রোদের তাপমাত্রা আস্তে আস্তে প্রখর হতে লাগলো, তখন মেহেরিনের চোখে পাতা খুলে দেখে অনেকটাই সকাল হয়ে গেছে। তারপরও বিছানায় কিছুক্ষণ শুয়ে রইল, কারণ তার সে ছোটবেলা থেকে এমন করত, ঘুম থেকে সাথে সাথে উঠত না, কিছুক্ষণ শুয়ে থেকে পড়ে উঠত। কিরে, কখন উঠলি? বলল সিনহা, সেও বিছানায় শুয়ে আছে। এখনই চল, ফ্রেশ হয়ে পুকুর পাড় থেকে একটু ঘুরে আসি, বলল মেহেরিন। আচ্ছা চল। শিমু অনেক বেশি ঘুমাচ্ছিল, তাই ওরা কেউ তাকে ডাকেনি। নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নিজের চুলগুলোকে গুছিয়ে নেই। ওরা উপর থেকে নিচেই নামতেই বলল, কই যাও? আমরা একটু পুকুর পাড়ে যাব আম্মু। সকালের এর নাস্তা করে পড়ে যাও।
আম্মু একটু যাই না, তাড়াতাড়ি চলে আসবনি। মায়ের ওর দেওয়ার আগেই এক দৌড়ে চলে গেল বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে। মেহেরিনের মন খারাপ হলে মাঝে মাঝেই এখানে আসতো মন ভালো করার জন্য। এখন তো আসাও হয় না, অথচ সব সময় তার মন খারাপ থাকে। পুকুর পাড়ে কিছু সময় বসে রইল আর ভাবল, তার কত স্মৃতি এই পুকুর পাড়ে, এই বাড়িতে, অথচ নিজের বাড়িতে এসেছে মেহমান হয়ে। এখন খুব মনে পড়ছে তার বাবা মাকে। তারা থাকলে তাকে অনেক বেশি ভালোবাসতো, অনেক আদর করত। তার মন খারাপ বুঝতো, ভাবতে ভাবতে চোখের কোণে পানি চলে আসে। কি রে, কি হলো? কিছু না। মামা মামিকে খুব মনে পড়ছে তোর? সিনহার কথায় চোখের কোণে জমে থাকা পানিটা টপ করে নিচে পড়ে গেল। সিনহা মেহেরিনের চোখের পানি মুছে মেহেরিনকে বুকে জড়িয়ে ধরে বলল, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে, প্লিজ তুই কান্না করিস না। আমরা সবাই আছি তোর পাশে, তোকে ভালোবাসার জন্য, ভালো রাখার জন্য। চল আমরা এখন বাড়িতে চলে যাই। আমরা বেশি লেট করে গেলে আম্মু অনেক বকা দিবে। ওরা বাড়ির দিকে চলে গেল। বাড়ির সবাই বসে আছে, অনেক আলোচনা করছে কি নিয়ে যেন ওদেরকে দেখে চুপ করে যায়। কারণ ওরা অনেক ছোট, সব আলোচনা করাটা তাদের সামনে মানায় না। এখানে বসো দাদা ভাই। মেহেরিন ও কাছে গিয়ে বসল। কাজের লোকদেরকে নিয়ে মমতা চৌধুরী সবার জন্য খাবার রেডি করছে। সুলতানা চৌধুরী তো খাবার খেয়ে একটু রেস্ট নিয়েই বাসায় চলে যাবে। রুদ্র কল করছে বারবার, আমরা যেন তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। ছেলের কথা কি ফেলা যায়, আসছিল কয়েক দিন থাকবে বলে। কিন্তু তাড়াতাড়ি করে চলে যেতে হবে। ছেলেরা বরাবরই মায়ের কাছে প্রিয় হয়। মেয়েরা যেমন বাবা কাছে রাজকন্যা হয়, ঠিক তেমনি ছেলেরাও মায়ের কাছে রাজপুত্র হয়। বাড়ির সকল সদস্য মিলে সকলের খাবারটা শেষ করল। খাওয়া শেষ করে বলল, তোমরা তোমাদের সব কিছু গুছিয়ে নাও, আমরা বাসায় চলে যাব। আম্মু তুমি তো বলেছিল আমরা কিছুদিন থাকবো, তাহলে কালকে এসেছি, আজকেই কেন চলে যাব? কারণ তোমার ভাইয়া শুক্রবার বারে কানাডা চলে যাবে। এখন তুমি যদি যেতে না চাও তাহলে থাকতে পারো। সুলতানা চৌধুরী এর কথায় দুজন অনেকটাই অবাক হলো। তার ভাই যে দেশ থেকে চলে যাবে তারা দুজন জানেই না, জানবে বাকি করে তাদেরকে তো কেউ জানায়নি। তার মতে মেহেরিনও জানে না বিষয়টা ওর জন্য কতটা দুঃখজনক হতে যাবে। নিজের স্বামী দেশ ছেড়ে চলে যাবে, কিন্তু তার বউকেই জানানো হয়নি। হয়তো রুদ্র ভাই চাইছে না তাদের সম্পর্কটা থাকুক, তাই সে দেশ ছেড়ে চলে যাচ্ছে। এখন সে কি করবে বুঝতে পারছে না, বা কি বলবে সেটাও বুঝতেছে না। কি বলছো আম্মু, ভাইয়া কেন বিদেশে যাবে? পড়াশোনা করতে যাবে, সামনে একটা সুন্দর জীবন নির্ধারণ করতে হবে তাকে। শুধু তাকেই না, তোমাদেরকেও। তোমার ভাইয়া কোনো ভাবে চাই না বাংলাদেশ দেখে পড়াশোনা করতে। তোমার ভাইয়া কেমন তুমি জানো, তার কথাই শেষ। কথা মানলে মানো, আর না মানলেও সমস্যা নেই, কিন্তু আটকানোর চেষ্টা করা যাবে। মেহেরিনের চোখে পানি টলমল করছে, সে এক দৌড়ে রুমে চলে যায়। সে তো কোনো কিছুই জানেই না। তাকে আগেই জানানো আমাদের প্রয়োজন ছিল, কিন্তু এত ব্যস্ততায় তাকে তো জানানোই হয়নি। ভেবেছিলাম হয়তো অনেক দেরি হবে, বাড়িতে গিয়ে সবকিছু ভালোভাবে বুঝাতে পারবো, কিন্তু সবটাই এলোমেলো হয়ে গেল। তুমি আর মেহেরিন রেডি হও, আমরা এখান থেকে সোজা ঢাকা, ওরা আমাদের বাসায় চলে যাব। বাড়ির সবাইও চলে যাবে। অন্যদিকে সকালের খাবার খেয়ে সবার ব্যাগ গুছিয়ে নিয়েছে, বাড়িতে চলে যাবে। সবাই বিকালে যেতে চেয়েছিল, কিন্তু সুলতানা চৌধুরী কল দিয়ে সবাইকে বলে দিয়েছে সকালে যেন বাড়িতে থেকে বের হয়। বাবা, আমি সিয়াম আর লিমন সাথে দেখা করতে যাচ্ছি। ঠিক আছে যাও, ওইখান থেকে সোজা বাড়িতে চলে যাবা। আচ্ছা বলে বাড়িতে থাকা একটা গাড়ি নিয়ে বের হলো। আর বাকিরা সবাই অন্য গাড়িতে করে চলে আসবে। এখন গন্তব্য বাড়িতে চলে যাওয়া। এখান থেকে বাড়িতে যেতে প্রায় ঘন্টা খানিক লাগবে, যদি রাস্তায় কোনো সমস্যা হয় তাহলে আরও বেশি সময় লাগবে। ইভান চৌধুরী তার ওয়াইফকে কল করে জানিয়ে দেয় যে তারা বাসা থেকে বের হয়েছে, তারাও যেন তাড়াতাড়ি বের হয়। সুলতানা চৌধুরী উপরে গিয়েছে ওদের কাছে রেডি হয়েছে কিনা দেখতে, গিয়ে দেখে রেডি তো দূরের কথা, জামাকাপড়ও গুছায়নি। মেহেরিন খাটের কোনায় বসে কান্না করছে। মেহেরিনকে বুঝাচ্ছে সিনহা, কান্না করতে বারণ করছে বারবার। কে শুনে কার কথা, কেঁদেই চলেছে, থামার কোনো নাম পর্যন্ত নেই। তোমরা এখনো রেডি হয়নি কেন? বলেছিলাম না রেডি হতে। আমি যাব না আম্মু, কেঁদে কেঁদে বলল মেহেরিন। কেন, আমরা তোমাকে জানাইনি বলে? শুধু তোমরা কেন, রুদ্র ভাইও আমাকে একবার জানাতে পারতো, আমি যাব না আর ওই বাড়িতে। তোমার রুদ্র ভাই তোমাকে কেন জানায়নি, তুমি না হয় তাকেই জিজ্ঞাসা করো। মেহেরিন আর কিছু বলল না। ঠিকই তো বলেছে আম্মু, আমার রুদ্র ভাই এর কাছে থেকে শুনতে হবে, কেন আমাকে জানালো না?
আমার কি কোনো অধিকার নেই নাকি? প্রায় ঘন্টা খানিক পর তারাও ঢাকা যাওয়ার উদ্দেশ্য বের হচ্ছিল। তখন মমতা চৌধুরী বলল, সুলতানা মেহেরিন সিনহাকে নিয়ে আবারও কিছু পর আসবি। তোরা ছাড়া আমাদের তো এখন আর কেউ নেই। আমাদের বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। দাদাভাই দাদাইমা খালামনি তোমরা সবাই কিন্তু আমাদের বাড়িতে আসবে বলল সিনহা। মেহেরিন চুপ করে মাথা নিচু করে গাড়িতে গিয়ে বসে, তার যে মন ভালো নেই সেটা কারোর বুঝতে বাকি রইল না। তাই কেউ ওকে আর কিছু বলল না। একে একে সবাই গাড়িতে গিয়ে উঠে বসেল। গাড়ি চলতেছে নিজ গন্তব্য গ্রামের রাস্তা আঁকা বাঁকা এবং কাঁচা রাস্তা হওয়ায় যেতে একটু বেশি সময় লাগে। রাস্তায় অনেক বেশি গাড়ি যাতায়াত করছিলে, যার জন্য আসতে আসতে 3টা বেজে গেছে। বাড়িতে আসার সাথে সাথে বাড়িতে থাকা কাজের লোকেরা হাতে থাকা কিছু জিনিস বয়ে এগিয়ে নিয়ে যায়। গাড়ির শব্দ পেয়ে ছুটে আসে মনি। বড় আম্মু, তুমি কই গিয়েছিলে, আমাকে নিয়ে গেলে না কেন? সিনহা মনিকে কাছে নিয়ে আদর করে। কেমন আছো সিনহা আপু? আমি ভালো আছি, তুমি? ভাবি তুমিও গিয়েছিলে বড় আম্মুর সাথে? তাহলে বড় আম্মু শুধু আমাকে রেখে গেছে? গাল ফুলিয়ে আছে মনি, তাই মনিকে আদর করতে লাগলো সুলতানা চৌধুরী। আম্মু, আমি তো তোমাকেও নিয়ে যাব পরের বার। এই বলে মনিকে নিয়ে বসল সোফায়। ব্যাগ থেকে কয়েকটা চকলেট ধরিয়ে দিল মেয়েকে। এখন সে তো মহা খুশি, সব ভুলে গিয়েছে তার অভিযোগ আর অভিমান। তোমরা দাঁড়িয়ে আছো কেন, উপরে গিয়ে ফ্রেশ হও। সুলতানা চৌধুরী এর করা কথায় দুজন তাড়াতাড়ি করে উপরে চলে গেল। সিনহা রুমে গিয়ে আবার পেছনে ঘুরে তাকালো, কই যাচ্ছিস? রুমে যা, আমি আসতেছি। মেহেরিন রুদ্র ভাইয়ের রুমে এর সামনে গিয়ে দরজায় দাঁড়িয়ে কয়েকবার ডাক দিল, কিন্তু কোনো আওয়াজ আসছে না, তাই দরজা খুলে ভেতরে যায়। গিয়ে দেখে রুমের মধ্যে তো কেউ নেই, রুমটা খালি, তার মানে রুদ্র ভাই ঘরে নেই। বিছানাটা একদম এলোমেলো, কম্পিউটার খাটের উপরেই রেখে গিয়েছে। রুদ্র ভাই তো বাড়িতে নেই, কখন আসবে সেটাও জানা নেই। মন খারাপ করে নিজের রুমে চলে যায়। মন খারাপ দেখে জিজ্ঞেস করল, সিনহা ভাইয়া রুমে নেই তাই না? তুই কি করে জানলি? কালকে চলে যাবে কানাডা, আজকে বাসায় থাকবে, এটাও কি সম্ভব? হয়তো কোনো বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছে। আচ্ছা বলতো কখন আসবে তোর ভাইয়া? সেটা তো জানি না, তবে যে খুব তাড়াতাড়ি আসবে না এটা আমি শিওর। কিছুটা মন খারাপ আর হতাশ হয়ে পড়ল দেখে সিনহা বলল, চিন্তা করিস না, আম্মুর ফোন দিয়ে একটু পর কল দিয়ে বলবি যেন তাড়াতাড়ি বাড়িতে চলে আসে, তাহলেই তো হলো। তোর মাথায় অনেক বুদ্ধি আছে। ধন্যবাদ কিউটি ননদিনী। আগে ফ্রেশ হ, তা না হলে আম্মু বকা দিবে। খাবার খেতে না যেতে হবে নিচে? দুজন মিলে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলো গিয়ে সেই বিকালে। খাবার খেয়ে আর উপরে উঠল না। আম্মুর পেছনে পেছনে ঘুরতে লাগলো। বুদ্ধিমান সুলতানা চৌধুরী তো বুঝতে পেরে গেছে কেন এই দুইটা মেয়ে পেছনে পেছন ঘুরছে। তাও না বুঝার মতো করে জিজ্ঞেস করল, কি চাও তোমরা? কারণ ছাড়া তো পুরো 30 মিনিট আমার পেছনে পড়ে থাকবে, নাকি লাগবে সরাসরি বলো। আসলে আম্মু তোমার ফোনটা চাই আমাদের, বলল মেহেরিন। কি করবা ফোন দিয়ে? আম্মু তোমার ছেলেকে কল দিবে, ফোনটা দিয়ে দাও ভাবিকে। দেখো আমার রুমে টেবিলের উপরে রাখা আছে। কথা বলা শেষ হওয়ার আগেই দুজন দৌড়ে মায়ের রুমে যায় ফোন আনতে। নিচে মায়ের রুম থেকে ফোন নিয়ে উপরে নিজেদের রুমে চলে যায়। ফোন দেওয়ার জন্য ফোনের লক খুলল সিনহা, কারণ নিজের মায়ের ফোন লক তার অজানা নয়। সিনহা ভাইয়ের এর নাম্বার ফোন দিল। নিজের হাতে থেকে ফোনটা মেহেরিনকে দিল। ধরো ভাবি। মেহেরিন ফোনটা হাতে নিল, ভয়ে ভয়ে তার হাতটা কাঁপতেছে। যদি কোনো বকা দেয় বা কোনো খারাপ ব্যবহার করে, তাহলে তার ভীষণ মন খারাপ হবে। ফোন একবার বেজে উঠল কিন্তু ধরল না, আরেকবার ফোন দেওয়ার সাথে সাথে ফোন ধরল। হ্যালো। ফোনটা একবার বেজে উঠল কিন্তু ফোনটা ধরল না। আবারও কল রিং হওয়ার সাথে সাথে ধরল। হ্যালো। মেহেরিনের হাতে থাকা ফোনটি বারবার কাঁপছিল, ওই পাশে থেকে বারবার হ্যালো বলার শব্দ ভেসে আসছিল। মেহেরিনের হাত থেকে সিনহা ফোনটা নিয়ে বলল, হ্যালো ভাইয়া, আমি রুদ্র। এর বুঝতে বাকি রইল না ফোনটা তার আম্মু করেনি, সিনহা করছে। হ্যাঁ বল, কি বলবি? তুমি কখন বাসায় আসবে ভাইয়া? আসতে একটু লেট হবে কেন, কিছু লাগবে তোর? আসলে ভাইয়া ভাবি। ভাবি বলার সাথে সাথে সিনহার মুখ চেপে ধরল, যেন সে তার ভাইকে মেহেরিন এর কথা না জানায়। সিনহা বুঝতে পেরে গেল যে তাকে তার ভাবির কথা বলতে নিষেধ করছে। হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া, আমার অনেক চকলেট খেতে ইচ্ছে করছে, তুমি আমার জন্য আসার সময় চকলেট নিয়ে এসো। ভাইয়া তাড়াতাড়ি করে চলে আসো। আমি বাড়িতে আসার সময় নিয়ে আসব। এখন ফোন রাখি বলে রুদ্র ফোন কেটে দিল।
তুই ভাইয়াকে তোর কথা বলতে নিষেধ করলি কেন? একটু জন্য তো ধরা পড়ে গিয়েছিলাম। আমার অনেক ভয় লাগছিল যদি কোনো কিছু বলে। তোর ভাই এমনিতেই যে রাগী। বিকেল গড়িয়ে সন্ধ্যা মাগরিবের আজান পড়েছে তখন বাড়িতে ফিরল রাহাত। কলেজের পড়াশোনার অনেক বেশি চাপ থাকায় আসতে দেরি হয়ে গেল। আম্মু, তোমরা কখন আসছো? আসছি বিকেলে। তোমার এত দেরি হলো? সারা দিন তো মনে হয় কিছু খাওনি। যাও ফ্রেশ হয়ে নিচে আসো, আমি খাবার দিতেছি। রাহাতও চলে গেল নিজের রুমে ফ্রেশ হবে বলে। মেহেরিন বার ছাদে যাচ্ছে দেখতে তার রুদ্র ভাই বাড়িতে আসছে কিনা, কিন্তু বার হতাশ হয়ে রুমে চলে আসে। ভাবি, এইবার নিয়ে মনে হয় আপনি 10 বার ছাদে গেছেন, সব নোট করে রাখতেছি ভাইয়া। আসলে ভাইয়াকে দেখাবো। যে ভাইয়া বিয়ে করে ঠকেনি, তার বউ তাকে 20 মিনিট 400 বার মিস করে। রাত প্রায় 10টার দিকে সবাই খেতে বসেছে। মেহেরিন বার দরজার দিকে তাকালো কিন্তু কেউ আসছে না। এতবার বাইরে তাকাতে দেখে বলল, দাদাভাই, তুমি যাকে খুঁজছো সে আসতে আরো দেরি হবে। কামরুল চৌধুরী এর কথা শুনে কেউ কিছু বুঝতে না পারলেও সিনহা আর মেহেরিন ঠিক বুঝতে পারল। খাওয়ার মধ্যে হুট করে বিষম খেল মেহেরিন। সুলতানা চৌধুরী তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে দেয় মেহেরিনকে। পানি খাওয়া শেষ করে কোনো হাত ধুয়ে উপরে নিজের রুমে চলে যায়। ভাত দেখে মনে হচ্ছে যেন এক লোকমাও খায়নি। সিনহাও খাওয়া শেষ করে উপরে নিজের রুমে চলে গেল। গিয়ে দেখে মেহেরিন রুমে নেই। তাই সে সোজা ছাদে চলে যায়, কারণ সে জানে মেহেরিন ছাদে আছে। ভাবি, কিছু বলবা? কি করছো? ভাইয়ার জন্য অপেক্ষা করছো? এতক্ষণে তো এসে পড়ার কথা, তাহলে আসতেছে না কেন? সিনহা, তুমি কি আম্মুর ফোন দিয়ে দিয়েছো আম্মুকে? না, রুমে আছে ফোন। তাহলে রুমে চলো। এই বলে সিনহার হাত ধরে ওকে ঘরে নিয়ে যায় টানতে টানতে। তোমার ভাইয়াকে কল করো। কেন আসতেছে না বাসায়? এত লেট কেন হচ্ছে? এত রাতে ভাইয়াকে কল দিব? আমার ভয় লাগছে ভাবি। যদি কিছু বলো আমাকে। তুমি ফোন করো ভাবি। আরে কিছু হবে না, এই বলে চেনা নাম্বারে কল দিল মেহেরিন। কল রিং হচ্ছে। হ্যালো বলতেই ফোনটা সিনহার হাতে ধরিয়ে দিল। হ্যালো আম্মু, বলো। ভাইয়া আমি। সিনহা কল করেছে, তাও এত রাতে আম্মুর ফোন থেকে কিছু কি হয়েছে? আসলে ভাইয়া, সবাই অনেক বেশি চিন্তা করছে তোমার জন্য। তুমি কোথায়, কখন আসবে বাসায়? আমি বাড়িতেই আসছিলাম, মাঝে রাস্তায় গাড়িটা নষ্ট হয়ে গেছো, এখন ঘন্টা খানেক লাগবে বাসায় আসছে। তুই শুয়ে পড়, আমি চলে আসবো সময় মতো। আচ্ছা। অপেক্ষা জিনিস এতটা খারাপ কেন? সেই সারাদিন বসে অপেক্ষা করছি, কিন্তু দিন শেষে আমি শূন্য। কথা তো থাক, অনেক দূরের কথা, দেখাটাও হবে কিনা জানা নেই। ভাবি, আসো শুয়ে পড়ো, ভাইয়া ঠিক চকলেট নিয়ে আসবে। আমি চকলেট খাই না। তেমাকে দিবে কে চকলেট? শুয়ে পড়ো না, ঘুম আসতেছে আমার, অনেক রাত হয়েছে। তুমি কিন্তু আর একা ছাদে যাবে না। ভাইয়া ঠিক চকলেট নিয়ে আসবে আমার রুমে। শুধু আজকে না ভাইয়া, আগেই ও আনতো। আমি কোনো কিছু খেতে চাইলে ঠিকই নিয়ে আসতো। আমি যদি ঘুমিয়ে যাই তাহলে ও আমার রুমে এসে আমার বালিশের কাছে রেখে দিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠেই পেয়ে যাই। তুমি শুয়ে পড়ো, ভাইয়া ঠিক আসবে। সিনহা কথা শেষ করে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও গেল, কিন্তু মেহেরিন অনেকক্ষণ জেগেছিল, অপেক্ষা করছিল। কখন যে চোখটা লেগে গেছে বুঝতেও পারেনি। রাত প্রায় 12টা ঠিক তখন দরজায় কলিং বেল চাপল রুদ্র। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, এত রাতে জেগে থাকারও কথা না। বাড়িতে থাকা কাজের খালা তাড়াতাড়ি করে দরজা খুলে দিল। হাতে থাকা ব্যাগটা কাজের খালাকে দিয়ে বলল ফ্রিজে থাকতে। রুদ্র আর কোনো কথা না বলে সোজা নিজের রুমে চলে গেল। সিনহা আর মেহেরিন এর ঠিক পাশের রুমে থাকে রুদ্র। তার হাতে অনেকগুলা চকলেট চিপস, এগুলো নিজের রুমে নিয়ে আসছে। আইসক্রিম নিচে রাখতে বলেছে। রুদ্র নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল আগে। টেবিল চোখ পড়তেই দেখে তার জন্য খাবার রেডি করে রাখা হয়েছে। টাওয়াল দিয়ে নিজের মাথায় চুলগুলো ভালোভাবে মুছে নিল, তারপর রাতের খাবারটাও খেল। তার মনে ছিল না সিনহা চকলেট খাবে, তাকে আনতে বলেছিল। সে মনে ঠিক নিয়ে আসছে, কিন্তু নিজের রুমে। এখন আবার গিয়ে দিয়ে আসতে হবে। রুদ্র ভালোভাবে জানে রুমে কেউ জেগে নেই। তারা এক্ষণে ঘুমিয়ে গেছে। বিছানায় রাখা চকলেটগুলো নিয়ে সিনহা আর মেহেরিনের রুমে প্রবেশ করল। তারপর সিনহা আর মেহেরিনের রুমে প্রবেশ করল চকলেট নিয়ে রুদ্র। রুমের সামনে গিয়ে ডাকলো কয়েকবার, কিন্তু শব্দ নেই। হয়তো তারা ঘুমিয়ে গিয়েছে। রুদ্র একবার চলে যায় রুমে, আবার কি যেন মনে যেন রুমে প্রবেশ করল। ঘরের ভেতর অনেকই অন্ধকার, ডিম লাইটের আলোতে একটু একটু দেখা যাচ্ছে। এদিক সেদিকে তাকালো সুইচটা খুঁজতে, কিন্তু কোথাও পেল না। সে তার ফোনটাও আনেনি, ভুল করে রুমে রেখে আসছে।
ডিম লাইটের একটু আলো লাগছিল মেহেরিনের মুখে, ফর্সা মুখটা জল জল করছে। সে একটু একটু করে এগিয়ে যায় মেহেরিনের কাছে, কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। তাকে দেখতে যে কতটা মায়াবী লাগছে বলে বোঝানো যাবে না। আসলেই কি মেয়েরা ঘুমালে তাদেরকে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। মেহেরিন কিছুটা নড়াচড়া করছিল, এক পাশ থেকে অন্য পাশ হয়ে শুয়ে পড়ে। রুদ্র কি আর করবে, চকলেটগুলোকে ভুল করে মেহেরিনের পাশে রেখে চলে আসে। চকলেটগুলোকে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে প্রায় 1টার কাছাকাছি। সারাদিনের ব্যস্ততায় তার শরীরটা অনেক বেশি ক্লান্ত, তাই সে শুয়ে পড়ার সাথে সাথে ঘুমিয়ে যায়। মেহেরিনের হুট করে ঘুম ভাঙল, সে কখন ঘুমিয়ে পড়েছে সে নিজেই জানে না। পাশে থাকা ফোনটা হাতে নিতেই দেখে রাত 2টা বাজে। এতক্ষণে নিশ্চয় রুদ্র ভাই বাড়িতে এসে পড়ছে এবং ঘুমিয়েও গেছে। তারপরও তাড়াতাড়ি করে রুদ্র এর দরকার কাছে গিয়ে দাঁড়াই, দেখে সত্যিই দরজা বন্ধ, সাথে ঘরের লাইট অফ। সে নিজেকে মনে মনে অনেকগুলো গালি দিল, সে কি করে এত বড় একটা বোকামি করল। অনেক বেশি মন খারাপ করে বিছানায় চলে গেল। বিছানার উপর বসতেই দেখে অনেক গোলা চকলেট আর চিপস। সে অনেকটা খুশি হলো, কারণ রুদ্র ভাই রুমে এসেছিল, সে হয়তো ঘুমিয়েছিল তাই তাকে আর ডাকেনি। কিন্তু আমি তো চকলেট আনতে বলেনি। সিনহা বলেছিল। মেহেরিন কোনোভাবেই উত্তর খুঁজে পাচ্ছে না। সে সকালে সবার আগে উঠে তার রুদ্র ভাইকে জিজ্ঞেস করবে, এইগুলোকে কেন আমার কাছে রেখে গেছে, আমি কি বলেছিলাম আমার জন্য চকলেট আনতে। ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে গেল। ভোরের আলো ফুটেছে ধরণীতে। সকাল সকাল সবাই ঘুম থেকে উঠেছে, কিন্তু মেহেরিন উঠতে পারেনি। উঠবে কি করে, সে তো রাতে ঠিক মতো ঘুমায়নি, জেগেছিল অনেকক্ষণ। সকালের খাবার খেলো সবাই। রুদ্র এর কিছু জিনিস দরকার ছিল, তাই সে আবার বের হয় আর বলে যায় দুপুরের আগেই চলে আসবে। সিনহা সেখানেই ছিল, তাই সবকিছুই শুনতে পেল। মেহেরিন ঘুম থেকে উঠলে তাকে জানাবে। সে ঘুম থেকে উঠেছে, অপেক্ষা করছে সিনহার জন্য। সে উঠে সাথে সাথে রুদ্র ভাই এর রুমের সামনে যায়, কিন্তু কোনো লাভ হয়নি। সে নিচের সবার সাথে খেতে বসছে, সাথে বাড়ির ছোট বড় সবাই আছে। সিনহা রুমে এসেই মেহেরিনকে বলল, ভাবি আমার সব চকলেট না ভাইয়া তোমাকেই দিয়ে দিয়েছে। কথা হয়েছিল রাতে ভাইয়ার সাথে। না, কোনো কথাই হয়নি, দেখাও হয়নি। যখন রুমে আসছিল আমি ঘুমিয়ে গিয়েছিলাম। মেহেরিনের কথায় মজা নিয়ে সিনহা বলল, আহারে থাক, মন খারাপ করো না। তোমার ভাইয়া কই? ভাইয়া তো কোথায় জানি গেল, কি যেন দরকার, দুপুরের আগেই চলে আসবে বলে গেছে। বলে যখন গিয়েছে তখন দুপুরের আগেই আসবে। এই ভেবে মেহেরিন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল, সাথে সাথে সকালের খাবারও খেয়ে নিল। খাবার খেয়ে সুলতানা চৌধুরী এর সাথে রান্না ঘরে কাজে সাহায্য করছিল। শুরু মেহেরিন একা ছিল না, সাথে ছিলে তার ছোট আম্মু সিনহা। মনি তো এটা সেটা বলছিল, বাড়ির সবার ছোট মনি আর অনেক বেশি আদরের। সবাই মিলে রুদ্র এর জন্য পছন্দের কিছু খাবার বানাছিল। দুপুরে সবাই একসাথে খাবে বলে রাহাত আবিদ টিভি দেখছিল সোফায় বসে। মনি এক ছুটে রান্নাঘরে যায়, আবার ভাইদের কাছে আসে। উপর থেকে যেই দেখছে তার বড় আব্বু নিচে আসছে, তখন দৌড় লাগাই ওইদিকে। বড় আব্বু তুমি কই ছিলা? রুমে ছিলাম আম্মু, এহই বলে মেয়েকে কোলে তুলে নেই। ওনার ওয়াইফকে বলে 1 কাপ চা করে দেওয়ার জন্য। সাথে মনিও বলে আমিও চা খাবো। বড় আব্বু, আচ্ছা আম্মু, তোমার জন্য নিয়ে আসবে তোমার বড় আম্মু। কিছুক্ষণ পর চা দিয়ে যায় নিজের স্বামীকে। মনি তো ছোট, তাই ওকে কিছু ফল আর একটা ম্যাঙ্গো জুস দিয়ে যায়। বাড়িতে থাকা সবাই গোছল করে নিচে আসছে খাবার খেতে। সুলতানা চৌধুরী আর পারভিন চৌধুরী খাবার সব রেডি করছে। ইভান চৌধুরী চেয়ারে বসতে বসতে বলে, রুদ্র বাসায় আসেনি এখনো? এসেছে, নিজের রুমে আছে, ফ্রেশ হয়ে নিচে আসবে। মেহেরিন, সিনহা, রাহাত, আদিব, মনি, মৃদুল বাড়ির বড়রা খেতে বসেছে। মেহেরিন বারবার তাকিয়ে দেখছে রুদ্র নিচে নামছে কিনা। কিছুক্ষণ পর নিচে নামল রুদ্র। মেহেরিনের পাশে বসেছে সিনহা, রুদ্র বসেছে মেহেরিনের সামনের চেয়ারে। রুদ্র খাবার সামনে এগিয়ে দিচ্ছে, সুলতানা চৌধুরী পরম যত্ন করে খাওয়াচ্ছে নিজের ছেলেকে। রুদ্র বাড়িতে থেকে বের হবা কখন বলল রফিক চৌধুরী। কারণ বাংলাদেশ এয়ারপোর্টে 3 ঘন্টা আগে প্রবেশ করতে হয়, অনেক বেশি নিয়ম কানুন মেনে চলতে হয়। রুদ্র বললে বাড়িতে থেকে 6টায় বের হব, যেতে 1 ঘন্টা লাগবে ইনশাআল্লাহ। 7টায় এয়ারপোর্টে এর ভিতরে ঢুকব। তোমার বন্ধুরা, আমরা সবাই লিমন এর গাড়িতে যাব, আর সিয়ামও আসবে, পরে এখান থেকে একসাথে করে আমাকে নিয়ে যাবে। তুমি রাহাত আর আদিবকে সাথে নিয়ে যাও। রুদ্র কানাডা চলে যাবে বলে সকালে বাড়িতে এসেছি আদিব। আচ্ছা ঠিক আছে।
মেহেরিন কোনো কথা না বলে শুধু রুদ্রকে দেখছে বারবার। তার মন অনেক কিছু বলতে চাই, কিন্তু রুদ্র ভাই কি শুনবে এগুলো? সবার খাওয়া শেষের দিকে এদিকে মেহেরিন শুধু ভাতগুলোকে নাড়তেছে, খাওয়ার কোনো নাম নেই। তাই দেখে সুলতানা চৌধুরী বলল, খাচ্ছিস না কেন? আর খাবো না আম্মু। মেহেরিনের খাওয়া শেষ হওয়ার আগেই রুমে চলে যায় রুদ্র, সাথে যায় রাহাত, আদিব আর মৃদুল। মনির খাওয়া শেষ হয়নি, নয়তো সে আগে বাইনা করত ওদের সাথে যাওয়ার জন্য। মনিকে খাবার খাইয়ে দিচ্ছে ওর আম্মু পারভিন চৌধুরী। মেহেরিন আর সিনহা খাওয়া শেষ করে উপরে যায় নিজেদের রুমে। রুম থেকে বারবার উকি দিয়ে দেখে রুম থেকে ওরা চলে গিয়েছে কিনা। বড় ভাই বলে কথা, ওদের সামনে যদি এই ছোট মেয়েকে বকা দেয় তাহলে বিষয়টা ওর জন্য অনেকটাই লজ্জাজনক হবে। ওরা সবাই মিলে আড্ডা দিতেছিল, ওই ফাঁকে রাহাত রুদ্র এর জামাকাপড় আরও যা কিছু প্রয়োজনীয় সব গুছিয়ে দেয়। ঘণ্টা খানেক পর ওরা সবাই রাহাত এর রুমে চলে যায়। মেহেরিন জানালার কাছে দাঁড়িয়ে ছিল, ওরা যে চলে গেছে সেটা বুঝতে পারনি। সিনহা নিচে গিয়েছিল পানি আনতে, তখন দেখল রাহাত, আদিব আর মৃদুল নিচে নিজেদের রুমে চলে যাচ্ছে। তাই দেখে সিনহা রুমে গিয়ে বলল, কিরে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়ার রুমে গিয়েছিলি? না। কেন? সবাই ওখানে কথা বলতেছে, আমি গেলে কেমন দেখায়? সবাই নিচে চলে গেছে, আমি এখন দেখে আসলাম। মেহেরিন অনেকটা খুশি হয়ে গেল সিনহার কথা শুনে। মেহেরিন সাথে সাথে রুদ্র এর রুমের দরকার সামনে গিয়েও ডাকল, রুদ্র ভাই। হ্যাঁ বল। ভেতরে আসবো? হ্যাঁ আয়। আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। মেহেরিন কিছুটা বিরক্ত হলো, এই মানুষ কি হ্যাঁ না ছাড়া কিছু বলতে শেখেনি নাকি? কি হলো বল। রুদ্র এর এক ধমকে ভাবনা থেকে বেরিয়ে হলো মেহেরিন। বলল, আপনি দেশ থেকে চলে যাচ্ছেন কেন? পড়াশোনা করতে? কবে আসবেন? জানি না। আমাকে কি বউ হিসাবে মেনে নেননি? ভালোবাসেন না আমাকে? কথা শেষ করার আগেই ঠাস করে একটা চড় মারল রুদ্র। মেহেরিনের মাথা জিমুজিম করতেছে, একটা ছেলে মানুষ এত জোরে থাপ্পড় মারে কিভাবে? মেহেরিন হাত দিয়ে গাল ধরে আছে। চোখ দিয়ে টলমল করে পানি পড়ছে। কিসের ভালোবাসা, কিসের বউ? হ্যাঁ। মেহেরিন মাথা নিচু করে আছে, কি বলবে বুঝতে পারছে না। তার থেকেও বেশি ভয় পেয়ে আছে। যদি আবার কোনো ভুল প্রশ্ন করলে আরও যে 4টা চড় মারবে না, তার কেন গ্যারান্টি নেই। রুদ্র দাঁতে দাঁত কিরমির করে বলল, কু বাচ্চা, তোর বয়স কত? কি বুঝিস ভালোবাসার? আমার বউ হওয়ার কি যোগ্যতা আছে তোর? মেহেরিন কোনে কিছু না বলে এক দৌড়ে রুম থেকে চলে যায় নিজের রুমে। মেহেরিন অনেক কাঁদতেছে, হয়তো আরও অনেক বেশি, কিন্তু কেন? কি হয়েছে তোর? ভাইয়া কিছু বলছে? সিনহাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে মেহেরিন, কান্নার জন্য কোনো কথাই বোঝা যাচ্ছে না ভালোভাবে। রাহাত আদিব রেডি হয়ে নিচে বসে আছে, কারণ 5:30 বাজে রুদ্র বের হবে কিছুক্ষণের ভেতরে। নিচে সবাই অপেক্ষা করছে রুদ্র এর জন্য। কিছুক্ষণ পর রুদ্র নেমে আসলো নিচে। কিন্তু মেহেরিন আর সিনহা নিচে কোথায়ও নেই। তাই মৃদুল উপরে যাচ্ছিল ওদেরকে ডাকতে। সিনহা একাই নিচে আসছিল, সাথে মেহেরিন নেই। মেহেরিন কোথায়? ও উপরে আছে, নিচে আসবে না? আমি কয়েকবার বলেছিলাম যেন নিচে আসে, কিন্তু আসবে না। সুলতানা চৌধুরী ছেলেকে বুকে নিয়ে আদর করতে লাগলো, আর কাঁদছিল। শুধু সে একাই না, আরও অনেকেই, বাড়ির সবার মন খারাপ। তারা সবাই রুদ্রকে সাথে নিয়ে নিচে গাড়িতে তুলে দিতে যায়। মেহেরিন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল আর দেখছিল রুদ্রকে। লিমন সিয়াম গাড়িতে থেকে নেমে সবার সাথে কথা বলল। রাহাত আর আদিব রুদ্র এর সব কিছু গাড়িতে উঠিয়ে দিয়ে পেছনে গিয়ে নিজেরাও বসে পড়ে। রুদ্র গাড়িতে বসে পড়ল, বাড়ির দিকে তাকাতেই দেখে মেহেরিন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখছে। সে না দেখার মতন করে চলে গেল। মেহেরিন বুঝতে পারল রুদ্র তাকে ইগনোর করতেছে। সবাই তাদেরকে বিদায় জানিয়ে বাড়িতে চলে আছে। সিনহা ছুটে আসে ছাদে। রুদ্র বেশ অনেকক্ষণ চুপচাপ হয়ে আছে, কোনো কথা বলছে না। তার বারবার মনে হচ্ছে মেহেরিন এর সাথে এমনটা করা তার ঠিক হয়নি। তারপর আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে গান ধরল, যেখান যায় যেখানে তুমি আছো, আমার এ প্রাণে আসবো ফিরে, আবারও তোমারই টানে। এয়ারপোর্টে পৌঁছাতে পৌঁছাতে সময় লাগলো 1 ঘন্টার উপরে। ওদেরকে এয়ারপোর্টের নামিয়ে দিয়ে আদিবার রাহাত বাড়িতে চলে আসে। ওরা 3জন সব কিছু ঠিক মতো কমপ্লিট করে বিমানে উঠে বসে। হাতে সময় আছে 20 মিনিট, তাই সবাই সবার বাড়িতে কল দিয়ে জানিয়ে দেয় সব ঠিক আছে, তাদেরকে নিয়ে যেন কোনো চিন্তা না করে। বাংলাদেশ থেকে কানাডা যেতে প্রায় 9-10 ঘন্টা সময় লাগে। বাংলাদেশের সময়ের সাথেও অনেক বেশি পার্থক্য রয়েছে। বাড়িতে কারোর মন ভালো নেই, সবাই মন খারাপ করে বসে আছে। মনিকে তার আম্মু রাতের খাবার খাইয়ে দিচ্ছে।
কামরুল চৌধুরীও খেতে চাইতেছিলেন না, রাতে মেডিসিন নেন বলে ওনাকে কিছুটা জোর করে খাবার খাওয়ানো হলো। মেহেরিন আর সিনহাকে দেখাও যাচ্ছে না। সিনহা বিকেলে একটু আসছিল নিচে, কিন্তু মেহেরিন তাও আসেনি। রাতের খাবারটা তাদের ঘরেই পাঠানো হলো, হয়তো খেয়ে নিবে নয়তো ফেলে দিবে। রাদিব আর আদিব অনেকক্ষণ আগে বাসায় এসেছে। নিজেদের রুমে শুয়ে আছে আদিব ও তার মা বোন। কালকে রাতে চলে যাবে লন্ডনে, সামনে শিমুর পরীক্ষা। পরের দিন প্রায় সকাল 8টায় গিয়ে পৌঁছল কানাডা এয়ারপোর্টে। এয়ারপোর্ট থেকে লিমনের বাবার একজন অ্যাসিস্ট্যান্ট এসে ওদেরকে লিমনদের বাসায় নিয়ে যায়। কানাডা রাস্তা দেখতে সুন্দর, সুশীল মাজির তো একটি শহর। রাস্তা কোথাও কোনো ট্রাফিক নেই, আওয়াজ নেই, শান্ত রাস্তা। এয়ারপোর্ট থেকে লিমনের বাবার বাসায় যেতে 2 ঘন্টা সময় লাগে। বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, ঠিক তেমনি কানাডা এর রাজধানী টরেন্টো শহরে নামকরা মেইন সিটি। টরেন্টো থেকে আরেকটু ভেতরে লিমনের বাবার বাসা। বাসার সামনে গিয়ে অ্যাসিস্ট্যান্ট তাদেরকে রুমের চাবি দিয়ে দেয়। তারা রুমে চলে যায় ফ্রেশ হতে। বাড়িতে একজন লোক রাখা আছে যারা সময় মতো এসে বাসার সব কাজ আর রান্না করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট 30 মিনিট পর আবারও এসে কানাডার 3টা সিম 3 জনকে দিয়ে যায়, যাতে তারা বাড়িতে কথা বলতে পারে। সেই কালকে থেকে বাড়িতে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। সবাই অনেক বেশি টেনশন করছিল। প্রায় 23 ঘন্টা পর বাসায় ফোন করল সবাই কথা বলার জন্য। সুলতানা চৌধুরী এর নাম্বারে অচেনা একটা কল আসলো। কল ধরার আগেই কেটে গেল, হয়তো নেটওয়ার্কে সমস্যা। একই নাম্বার থেকে আবারও কল আসার সাথে সাথে কল ধরল। হ্যালো আম্মু। রুদ্র: হ্যাঁ আম্মু আমি। কেমন আছো বাবা? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো আছি বাবা। ফোন এত পরে কেন করলে? ঠিক মতো পৌঁছেছিলে? কোথায় আছো এখন? খাবার খেয়েছো? ছেলে কোনটা রেখে কোনটা বলবে তার? মা তার জন্য অনেক বেশি টেনশন করছিল, তার কথায় বোঝা যাচ্ছিল। রুদ্র তার মাকে সব জানালো, কোথায় আছে, কি করছে, কিভাবে থাকতেছে। তুমি কালকে তোমার ফুপির বাড়িতে যাবে, তোমার ফুপি কল দিয়েছিল বাসায়। তোমাকে বারবার যেতে বলেছে, আমার কাছে তো তোমার নাম্বার ছিল না, তাই তোমার ফুপিকে দিতে পারেনি। আচ্ছা আম্মু, যাব, ভালো থেকো, এখন রাখি। সবার সাথে নিচে ছিলেন সুলতানা চৌধুরী। সবাই বুঝতে পেরেছিল যে রুদ্র কল করেছে। রুদ্র কল করেছে এটা দেখে সবার অনেকটা টেনশন কমে গেছে। সবাই সচতির নিঃশ্বাস নিল। রাত প্রায় অনেকটাই হয়ে গেছে, শুয়ে পড়তে হবে। তাছাড়া মেহেরিন আর সিনহাকে স্কুলে যেতে হবে সকাল সকাল। ভালোভাবে পড়াশোনা করতে হবে। রুদ্র ভাইয়ের বউ হওয়ার যতটুকু যোগ্যতা তার থেকে বেশি অর্জন করবে। মেহেরিন ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। সকালের খাবার খেয়ে বের হয় স্কুলের উদ্দেশ্য। স্কুলে যেতেই দেখা হয় তাদের বান্ধবীদের সাথে। সবাই একসাথে ক্যান্টিনে গিয়ে বসে। মুনিয়া সবার থেকে একটু কম কথা বলে সব সময়। অন্যদিকে লামিয়া সারাদিন কথা বললেও মনে হয় শেষ হবে না। লামিয়া সবাইকে ভালোবেসে জান্টুস বলে ডাকে। জেবাও কথা বলে কম বেশি একটু লাজুক টাইপের। তোদের সামনে যে পরীক্ষা, সেটা মনে আছে নাকি তোদের? নাকি ভুলে গেছিস? পরীক্ষা দিয়ে তুই কি করিস? তুই কি পড়াশোনা করছি? বলল মুনিয়া। আরে জান্টুস চিল, তোদের মতো এত কিউট কিউট বান্ধবী থাকলে আমাকে কি আর পড়াশোনা করতে হবে? তোদের সাথে থেকে আমিও পাশ হয়ে যাব। লামিয়ার কথা শুনে সবাই হেসে ফেলল। চল ক্লাসে। রুদ্র, লিমন, সিয়াম সবাই রুম থেকে বের হয়েছে। তাদের গন্তব্য এখন ফুপির বাড়িতে যাওয়া। তারা একটা গাড়ি করে চলে গেল। রাকিব বলে দিয়েছে কোথায় এসে নামতে হবে। রাকিব তাদেরকে গিয়ে নিয়ে আসবে। কিছুক্ষণ যাওয়ার পর রাকিব আসে গাড়ি নিয়ে ওদেরকে নিতে। রুদ্র তো ওর মামাতো ভাই, কিন্তু ওর বন্ধুগুলোকে চিনে না। সবার বয়স একই, ক্লাসমেট সবাই। একসাথে কানাডার একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে বলে ঠিক করছে। সবাই একে অপরের সাথে পরিচিত হলো। 30 মিনিট পর চলে আসে রাকিবদের বাসায়। বাসায় তেমন কেউ থাকে না। রাকিবের মা শারমিন চৌধুরীর, ওর বোন ইমা আর বাবা সোরহাব চৌধুরী। রাকিবের বাবা একজন বিখ্যাত বিজনেসম্যান। শারমিন চৌধুরী যথেষ্ট শিক্ষিত একজন নারী। তাকে তার স্বামী বারবার বলেছে সে চাইলে যে কোনো কিছু করতে পারে, তার পাশে সবসময় থাকবে। কিন্তু তিনি নাছোড় বান্ধা, তিনি বাইরে গিয়ে কোনো কাজ বা বিজনেস কিছুই করবে না। বাড়িতেই থাকবে আর নিজের ছেলে মেয়েদের দেখাশোনা করবে। রাকিব বাড়িতে আসতে ছুটে আসে। শারমিন চৌধুরীর কত দিন হলো দেখা হয় না। সে কখনো রুদ্রকে ভাইয়ের ছেলে মনে করে না। সব সময় নিজের ছেলের চোখেই দেখে অনেক ভালোবাসে রুদ্রকে ছোটবেলা থেকেই। আম্মু, তুমি আমাদের সব ভালোবাসা রুদ্রকে দিয়ে দিতেছ নাকি? বলল রাকিব। বদমাইশ ছেলে একটা। আমি তোদের সবাইকেই অনেক ভালোবাসি।
শারমিন চৌধুরী তো রুদ্র এর বন্ধুদেরকে চেনে না। রুদ্র সবাইকে পরিচয় করিয়ে দেয় তার ফুপির সাথে। তারা এখানে দুপুরের খাবার খেয়ে সবাই ভার্সিটিতে ভর্তি হতে যাবে। রাকিবের বাসা থেকে বেশি সময় লাগবে না তাদের যেতে। দুপুর 2টা বাজে ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে মেহেরিন আর সিনহাকে বাসায় নিয়ে যাবে বলে। অনেকক্ষণ পর ওরা 5 জন আসছে। মেহেরিন আর সিনহা গাড়িতে উঠে বসল।